দেখেন, প্রথম টাইপস অফ লোগো আমরা বলছি লোগো এমব্লেম। লোগো এমব্লেম হচ্ছে কেমন থাকবে লোগোগুলো, লোগোগুলো সাধারণত এইরকম ভারী ডিজাইন দেখতে হবে। ঠিক আছে? অনেক আগে, আগের যেসব লোগোগুলো তৈরি হইতে হয়তো বা আজ থেকে 70-80 বছর আগে যে লোগো কনসেপ্ট গুলো ছিল সেগুলো ম্যাক্সিমাম এমব্লেম হিসেবে তৈরি হইতো। ঠিক আছে? যেমন হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো এখানে আছে, কলম্বিয়া আছে। ঠিক আছে? তারপর এখানে আরো কিছু লোগো আছে, স্টার বাক্সের লোগো দেখতে পাচ্ছেন, এটা নিউ লোগো। আগের লোগোটা আমি দেখাচ্ছি, এটা হার্লি ডেভিডসন, এনএফএল। স্টার বাক্সের লোগো যদি আমরা দেখতে যাই, একটু দেখি। স্টার বাক্স লোগো, স্টার বাক্সের লোগো ওই যে প্রথমে লোগো ছিল এমন। প্রথমে স্টার বাক্সের লোগো ছিল এইটা, এই ধরনের। তারপর এই ধরন থেকে আস্তে আস্তে তারা সরে এসে একটু তৈরি করলো এইটা, স্টার বাক্স কফি। এখন শুধুমাত্র আছে এই অংশটা, বাকি অংশটা নাই। মানে এই আইকনটা দেখে আপনি এখন বুঝতে পারেন যে এটা স্টারবাক্স এর লোগো, কারণ এটা অনেক দিনে ফ্যামিলিয়ার একটা ব্র্যান্ড পরিণত হয়ে গেছে। ঠিক আছে? অনেক ফ্যামিলিয়ার একটা ব্র্যান্ড এটা এখন। তেমনি যে হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো কিংবা অন্যান্য ইউনিভার্সিটির লোগো, স্কুল কলেজগুলোর লোগো আমরা দেখে থাকি, এই লোগোগুলো হচ্ছে লোগো এমব্লেম। ঠিক আছে? লোগো এমব্লেম এটা অনেক আগের, এটা ট্রেন্ডি ভার্সন, অনেক আগের ভার্সন এটা। ঠিক আছে? এই যে বিএমডাব্লিউ লোগো আছে এখানে, ডেথ ভ্যালি। মানে তখন ওয়ার্নার যেসব, ব্রাদার্স এরটা অনেকটা সহজ আছে, হ্যাঁ আছে অনেকগুলো শহর আছে যেখানে কিছু আছে বিএমডব্লিউটাও। ডাব্লিউডাব্লিউ। হুম, যেগুলোতে তখন লোগোগুলো তৈরি করা হইতো, তখন মানে ট্রেন্ডিং ছিল, এটা এমব্লেমটা ছিল তখন ট্রেন্ডিং এ। হুম হুম। ঠিক আছে? এই জন্য তখনকার লোগোগুলো এরকম। তো এখন কিন্তু এমব্লেম টাইপের লোগো খুব কম তৈরি হয়, মানে এই লাক্সারিয়াস টাইপের লোগো খুবই কম তৈরি হয় এখন। তো এটা অনেক আগের একটা ভার্সন, অনেক ওল্ড ভার্সন শুরু থেকে চলে আসছে। তো এটা হচ্ছে লোগো এমব্লেম। এখানে আপনাকে ভারী কোনো ডিজাইন, লাক্সারিয়াস টাইপের ডিজাইন করতে হবে। এখানে আইকন থাকবে। ঠিক আছে? এখানে টেক্সট থাকবে, সবকিছু থাকবে একসাথে। এটা একটা। তারপর আছে ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো আর লেটার মার্ক লোগো দুটো আলাদা আলাদা। আমরা প্রথমে লেটার মার্ক দেখি। লেটার মার্ক লোগো হচ্ছে আপনার কয়েকটা লেটার দিয়ে ডিজাইন, হয়তো দু একটা তিনটা চারটা লেটার দিয়ে ডিজাইন। লেটার মার্ক লোগো সার্চ করি, তো দেখবো যে এখানে যে এইচবিও, এইচবিও লোগোটা হচ্ছে লেটার মার্ক লোগো। এখানে এইচবিও তিনটা এইচবিও ফুল ফর্ম কি? হোম বক্স অফিস। তো হ্যাঁ, হোম বক্স অফিস, ঠিক আছে। তো এইচবিও লোগোটা হচ্ছে লেটার মার্ক লোগো, এটা লেটার দিয়ে তৈরি। তারপর সিএনএন, এগুলো হচ্ছে আমার লেটার মার্ক। দেখেন এখানে কিছু লেটার দিয়ে লোগোগুলো তৈরি করা হয়েছে। আইবিএম, এইচপি, ইএসপিএন, সিএনএন, লোগোগুলো কি হয়েছে প্রত্যেকটা লেটার দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই লোগোগুলোকে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের লেটার মার্ক লোগো। হয়তো বা একটা একটা লোক, একটা লেটার না, সাধারণত দুইটা বা তিনটা বা চারটা লেটার দিয়ে এই লোগোগুলো ডিজাইন করা হয়। ঠিক আছে? নাসার লোগোটা হচ্ছে লেটার মার্ক লোগো, একটু লেটার দিয়ে ভাই ডিজাইন নিউজ করা হয়েছে। এরকম অনেক লোগো আছে, আপনারা খুঁজলে নিউজ লেটার মার্কের চ্যানেলে অনেক লোগো তো পাবেন। ম্যাক্সিমামই হ্যাঁ লেটার বলুন। মার্ক লোগো তো। লেটার মার্ক লোগোগুলো ইউজ করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে লেটার মার্ক। তারপর আমরা চলে আসবো ওয়ার্ড মার্ক লোগো। ঠিক আছে? লেটার মার্কের পর ওয়ার্ড, এখন বিভিন্ন ওয়ার্ড দিয়ে ডিজাইন করব। লেটার মার্ক লোগো আসলে কোনগুলোর জন্য লেটার মার্ক লোগো তৈরি করা হয়, সেটা হচ্ছে যে হয়তো আপনার কোম্পানির নামটা অনেক বড়, হ্যাঁ, পুরো নামটা লেখা সম্ভব না একসাথে। সেক্ষেত্রে আপনি তখন লেটার ইউজ করলেন। ঠিক আছে? যেন ছোট দুইটা বা তিনটা লেটার দিয়ে এটা প্রকাশ করা যায়। এটা হচ্ছে লেটার মার্ক লোগো গুলো এইভাবেই তৈরি হয়। যে কোনো কোম্পানির নামগুলো এখানে আপনি ফুল ফর্ম করতে চান, প্রত্যেকটা বড় বড় আছে, একটা ফুল ফর্ম আছে।
তো অত বড় নামগুলো লিখতে তাদের ইচ্ছা করে না যে এত বড় নাম একটা লোগোর মধ্যে লিখবো কেমন দেখায়। তো তার থেকে 2টা বা 3টা লেটার দিয়ে ডিজাইন করি, এবং 2টা 3টা লেটার দিয়ে ডিজাইন করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো ফেমাস হয়ে গেছে। আসলে লোগো আপনি একটা কোম্পানির জন্য যা খুশি তাই তৈরি করতে পারেন। যেমন আমি যদি বলি যে অ্যাপল কোম্পানির লোগো দেখে আপনার কখনো মনে হয়েছে যে এটা টেকনোলজি বেসড কোম্পানি? আপনি জানেন তাই, জানেন যে ওরা টেকনোলজি নিয়ে কাজ করে, ঠিক আছে, হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি করে, আপনি এটা জানেন এখন, তার জন্য আপনি এটা বলতে পারছেন। আপনার যদি অন্য কোনো একটা আননোন কোম্পানির নাম দিয়ে বলা হয়, আপনি বলেন তো এই লোক, এইটা কোন কোম্পানির লোক, আপনি হয়তো বলতে পারবেন না যে এটা কোন বেস্ট কোম্পানি বা কি বেস্ট কোম্পানি, ঠিক আছে। অ্যাপেলের হয়তো লোগোটাও বা তো ট্রান্সফর্ম হইতে হইতে বর্তমান ফর্মে আসছে, তাই না ভাইয়া? হ্যাঁ, লোগো তো ট্রান্সফর্ম হয়ই, ওটা তো একটা এই যে চলে আসার পর ট্রান্সফর্ম হয়ে যায়, কারণ তখন ওই ব্র্যান্ডটা পরিচিত হয়ে যায় সবার কাছে। আগে ছিল নিউটন আপনার গাছের কোম্পানিকে নিচে যখন আপনি বসে ব্র্যান্ডে, আছে, এই টাইপ। হ্যাঁ ওটা ছিল ফার্স্ট লোগো, ওটা ওদের হুম অ্যাপলের হুম ফার্স্ট লোগো ছিল এটা। তো ওরা এখন অ্যাপল বলতে আপনি বুঝে ফেলেন, বা কিংবা ওই অ্যাপলের একদিক যদি হুম খাওয়া থাকে তাহলে আপনি বুঝে ফেলেন যে এটা অ্যাপল কোম্পানির লোগোই বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওদের কিন্তু এটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হতে সময় লাগছে। ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর আপনি অ্যাপলের সাইন দেখে বলতে পারতেছেন যে এখানে এরা টেকনোলজি বেসড কোম্পানি। কিন্তু যেটা আননোন আপনার কাছে, যেই লোগোটা আননোন, সেই লোগোটা সম্বন্ধে তো আপনি বলতে পারবেন না। সো হুম। ওখানে কিন্তু আসলে টেকনোলজি কোনো কিছু মিন করে না। মানে দ্যাট মিনস আপনার লোগো বানানোর সময় সব সময় যে আপনাকে ইআই বানাইতে হবে যে আমি কোনটা মিন করতেছি সেটা না বানাইলে আমার লোগো হচ্ছে না, এটা সব সময় না। আপনার ব্র্যান্ডটাকে আপনি যত উপরে নিয়ে যেতে পারবেন তখন আপনার লোগোটাকে রিপ্রেজেন্ট করবে আপনার ব্র্যান্ডটাকে, তার আগে কিন্তু করবে না। ফার্স্ট কথা হচ্ছে আপনার ব্র্যান্ড, তো ব্র্যান্ডটা কি, সেটা সেটা কি রিপ্রেজেন্ট করতেছে। যেমন বাটার লোগো এই আমরা দেখে জিনিসটা থাকি। ম্যাক্সিমাম অটোমোবাইলস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে। না, এখন ট্রেন্ডিং এ যে- আছে। হ্যাঁ। যেমন স্টোরের লোগো গুলো দেখি আমরা, যেমন অনলাইন স্টোর, ঠিক আছে, ডিজিটাল স্টোরের লোগো গুলো আমরা দেখতে পাই সবসময়, যে সাধারণত একটা শপিং ব্যাগ দেওয়া থাকে অথবা একটা কার্ট ইউজ করা হয়। এটা হচ্ছে তাদের ট্রেন্ড, দেখে যেন বুঝতে পারি যেটা অনলাইন স্টোর। বাট সবচেয়ে বড় স্টোর যেটা অ্যামাজন স্টোর, অ্যামাজনের লোগোতেই কোনো শপিং ব্যাগ বা কোনো কার্টের সাইন নাই কিন্তু, ঠিক আছে। A to Z, ওরা ওখানে A to Z কে মিন করে দিছে, এ থেকে জেড একটা হুম টি সাইন দিয়ে, আর ওদের ফেভ আইকনটা হচ্ছে এর নিচে একটা অ্যারো সাইন, ঠিক আছে, যে অ্যামাজন ওটা সেল করছে, ওটা ফেভ আইকন তৈরি করছে আর একটা লোগো। তো অ্যামাজনের লোগো আপনি এখন দেখে বুঝতে পারেন যে অ্যামাজন কি কি নিয়ে কাজ করে, বা এইটা ই বেসড কোম্পানি, এটা ডিজিটাল সার্ভিস দিয়ে থাকতেছে এরা, ঠিক আছে, বা আপনার ফিজিক্যাল সার্ভিস দিয়ে থাকতেছে, আপনাকে হোম ডেলিভারি দিচ্ছে, প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে, বা এই কাজগুলো হচ্ছে অ্যামাজন থেকে। তো এখন আপনি দেখে বুঝতেছেন, বাট শুরুতে কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এরা অনলাইন স্টোর বা অনলাইন সেল করতেছে না, ঠিক আছে। সো ওই ব্র্যান্ডটা প্রতিষ্ঠিত হওয়ার পর আপনি বলতে পারবেন যে আসলে আপনার লোগোটা তখন আপনাকে আর মানে লোককে চেনাইতে হবে না তখন, বা মিন করাইতে হবে না যে এই লোগোটা এটাই মিন করে। যেমন আপনারা যারা খেলা দেখে থাকেন বা কাপড় চোপড় সম্বন্ধে একটু ভালো ধারণা আছে, তারা বলতে পারেন পুমা একটা লোগো আছে, একটা কোম্পানি আছে পুমা, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। একটা পুমা লিখে তার কর্নারে, হ্যাঁ, একটা চিতাবাঘ লাফ দিচ্ছে, ঠিক আছে, কিংবা চিতাবাঘ লাফ দেওয়ার সাইন দেখলে আমরা বুঝতে পারি যে এটা পুমার লোগো। তো ওরা কি তৈরি করে, ওরা আসলে স্পোর্টস কিট তৈরি করে, ঠিক আছে। স্পোর্টস কিট বলতে কি হয়তো বা ট্রাউজার, শার্ট, ঠিক আছে, তারপর ধরেন যে প্যান্ট, তারপর শু, মানে স্পোর্টস স্পোর্টস রিলেটেড অ্যাক্সেসরিজ গুলো স্পোর্টস দেয়। রিলেটেড অ্যাক্সেসরিজ গুলো তৈরি করে, যেমন অ্যাডিডাস তৈরি করে, নাইকি, রিবক, এগুলো ওই টাইপের ব্র্যান্ড, এই যে স্পোর্টস অ্যাক্সেসরিজ গুলো তৈরি করে। পুমা যিনি তৈরি করছিলেন এবং অ্যাডিডাস যিনি তৈরি করছিলেন, ওরা আসলে দুই ভাই ছিলেন, অ্যাডলফ রুসলার আর একজনের নামটা কি, পুমা তৈরি করছিল ওর নামটা আমি ভুলে গেছি। তো ওটা দেখে আপনি এখন কিন্তু ওটা পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠিত করার পর আপনি বুঝতে পারতেছেন যে এটা পুমা ব্র্যান্ড, বাট তার আগে কিন্তু বোঝার উপায় ছিল না যে আসলে এটা কিসের ব্র্যান্ড, ঠিক আছে। আরো একটা ব্র্যান্ড আছে এরকম নাম, JOMA, জোমা, আপনারা কি দেখছেন এটা? জোমা ব্র্যান্ডের নাম শুনছেন কেউ? আজকে শুনলাম ফার্স্ট। আজকে ফার্স্ট শুনলেন? আপনারা খেয়াল করবেন যে ইতালিয়ান কিছু টিমের জার্সিতে জোমা লেখা থাকে, মানে ওরাও স্পোর্ট অ্যাক্সেসরিজই তৈরি করে। তো যাই হোক, এটা যেমন আমরা জানি না দেওয়া তখন, আছে নাকি?
জমাতে কি ইগল দেওয়া থাকে? মেবি না। হ্যাঁ হ্যাঁ ভাই এটা এটাই হচ্ছে। এইরকমই লেখা থাকে, ঠিক আছে, এটাই লেখা থাকে। তো এই ব্র্যান্ডটা আপনারা হয়তো বা জানেন না, তার জন্য খুঁজে পেলেন না, কিন্তু পুমাকে খুঁজে পাইছেন বা এডিডাসকে খুঁজে পাচ্ছেন, যে এডিডাসকে জানেন আপনারা, বুঝতে পারতেছেন। তো এরকমই আপনার ব্র্যান্ড প্রতিষ্ঠিত হলে সেই লোগো কেমন হচ্ছে পরে ওইটাই আপনাকে রিপ্রেজেন্ট করে দেয় যে এটা ওই কোম্পানির লোগো। তবে আপনাকে ফার্স্ট অল আপনার ব্র্যান্ডটাকে পুশ করতে হবে। তো এরকমই যে লেটার মার্ক কারা তৈরি করবে? যাদের নাম অনেক বড়, ঠিক আছে। তারপর আমরা চলে যাই অড মার্ক লোগোতে। অড মার্ক লোগোগুলো হচ্ছে আপনার কোম্পানির নাম ছোট, আপনি ডিরেক্টলি পুরো নামটাকে লোগো হিসেবে ব্যবহার করে দিচ্ছেন, এগুলো হচ্ছে অড মার্ক লোগো। যেমন কোকা কোলা, গুগল, ফেডেক্স, নাম ছোট, পুরোটা ইউজ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে কয়েকটা আছে, গুগল, ফেডেক্স, কোকা কোলা, তারপর টয়েজ রাস, নেসক্যাফে, ডিজনি, টোপাস, অ্যাপেক্স, ঠিক আছে, ভিসা, ক্যানন। এই লোগোগুলো কি কোম্পানির নামগুলোই ছোট, ওরা ফুল নামটাকেই কি করছে লোগো হিসেবে ব্যবহার করতেছে। কোকা কোলা লোগো তৈরি করবেন, খালি লিখলেই হয়ে গেল, কোকা কোলা ফন্টটা বাজারে পাওয়া যায়, ফন্টের নামটাও কোকা কোলা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নাম যখন ছোট থাকতেছে তখন আপনি এগুলাকে সুন্দর করে ফুল নামটাকে ইউজ করতে পারতেছেন যে লোগো হিসাবে, সেই লোগোটাই আপনাকে রিপ্রেজেন্ট করতেছে আপনার কোম্পানিকে। আরো কোম্পানি আছে সাবওয়ে, তারপর জিপ, ইনস্টাগ্রাম, অ্যান্ড্রয়েড, মানে ওই নামটা পুরো নামটা রিপ্রেজেন্ট করতেছে যখন, তখন সেটাই হয়ে যাচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। তাহলে তিন টাইপ আমি বললাম, মনে আছে কি তিন টাইপ কি কি বললাম? লোগো এমব্লেম, তারপর হচ্ছে লেটার মার্ক। লেটার মার্ক এন্ড ওয়ার্ড মার্ক, তিনটা। মার্ক। হ্যাঁ, এখন আমরা চলে আসি, আমরা আরো চারটা টাইপ বলবো। আমরা পিক্টোরিয়াল মার্কে চলে আসি। পিক্টোরিয়াল লোগোতে বা লোগো সিম্বলে যেটা, ঠিক আছে। পিক্টোরিয়ালে হবে কি, অনলি সিম্বল ইউজ করা থাকবে একটা লোগোর মধ্যে, আর কিচ্ছু থাকবে না। আপনাকে ওই সিম্বল দেখে মানে আপনার একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে একটা সিম্বল। সে এখানে যে সিম্বল গুলো আছে প্রত্যেকটা একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করতেছে। এই যে একটা নাইকি, তারপর টুইটার, অ্যাপল, এটা কিসের আমি ভুলে গেছি, মনে নেই। ডমিনোস। এটা কি পান্ডা, কিসের, কোন পান্ডা এটা? এটা স্টারবাকস। তারপরে এই যে উইন্ডোজ, লোন গুলা বলি। আর এটা মেবি হুয়াই এর লোগো, হুয়াই না এনবিসি চ্যানেলের, হবে কোনো একটা, দেখে আসি একটু, ঠিক আছে। এগুলো হচ্ছে পিক্টোরিয়াল হবে কি, আপনার একটা সিম্বল মিন করবে, আপনার নামের সাথে সিম্বলের মিল থাকতে হবে পিক্টোরিয়াল মার্কসে ফার্স্ট অফ অল। আপনি যে নামটা বলতেছেন তার সাথে আপনার সিম্বলটা মিল থাকতে হবে, দেয়া নাই এখানে। তখন আপনি এটাকে পিক্টোরিয়াল মার্ক লোগো বলতে পারবেন। সে আপনাকে অরেঞ্জ একটা কোম্পানিকে তৈরি করছে, সে কোম্পানির নাম হচ্ছে অরেঞ্জ, আপনাকে বললো একটা লোগো তৈরি করে দেন। তো এখানে আপনাকে ওই অরেঞ্জ যেন থাকে এরকম কিছু একটা মিন করে, আপনার সিম্বলটা দেখে যেন বোঝা যায় যে এটার নাম অরেঞ্জ। যেমন টুইটার দেখে ভাই আমরা কি লোগোর বলছি, আমরা নামগুলো আরেকবার শুরু থেকে বলেন। লোগো এমব্লেম, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক, পিক্টোরিয়াল। ওকে ওকে। এখন পর্যন্ত আমরা পিক্টোরিয়াল এসে থামছি, ঠিক আছে। মানে আপনি লোগো তৈরি করবেন, আপনার এখানে ওই সিম্বলটা ওইটাকে মিন করবে আপনার কোম্পানি, আপনি যেই লোগোটা তৈরি করেন না কেন সেম জিনিসকে মিন করতে হবে। মানে অ্যাপলে অ্যাপল মিন করতেছেন, ঠিক আছে, টুইটারে বার্ডটা আপনার মিন করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। পিক্টোরিয়াল মার্ক, অ্যাবস্ট্রাক্ট লোগো অনেকটা একই রকম, এখানেও সিম্বল ইউজ করবো আমরা অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে। তবে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আপনার মানে নামের সাথে সিম্বলের কোনো মিল থাকার দরকার নাই, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট লোগোতে এটাই হবে যে আপনার নাম যাই হোক না কেন আপনি ইচ্ছা মতো আপনি সিম্বল ড্র করতে পারবেন,
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। এই যে ওটা এনবিসির লোগো ছিল, ওইটা যেটা বললাম যে হুয়াই না হলে এনবিসি, এনবিসি লোগো, এটা হুয়াইয়ের লোগোটা অনেকটা এরকমই। ভাই বায়ার কি এটা মেনশন করে যে কি টাইপের লোগো হবে? বলে দেয়। বায়ার এইভাবে মার্কসের নাম উল্লেখ করবে না, বায়ার শুধু ডিটেলস দিবে। বায়ার হয়তো বা আপনাকে নাম দিয়ে দিল, দিয়ে বলে দিল যে আমাকে এই পুরো ব্র্যান্ড নেমটাই ডিজাইন করব, আমি পুরো ব্র্যান্ড নেমটাই আমাকে ডিজাইন করে দেন। অনেক সময় এটা বলে, অনেক সময় বলে যে আমাকে এই দুইটা লেটার দিয়ে ডিজাইন করে দেন, আমার স্লোগান এটা, নাম এটা। ঠিক আছে, কালার এগুলো হবে। অনেক সময় বলে দেয় যে আমার একটা ছোট আইকন সহ ডিজাইন লাগবে, অনেক সময় বলে দেয় যে নো আইকন, অনলি ডিজাইন। ঠিক আছে, এগুলো অড মার্ক হইছে, পিক্টোরিয়াল হইছে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আমরা আসছি। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার এখানেও সিম্বল ইউজ করবেন লোগোর সাথে, শুধু অনলি সিম্বল ইউজ করতে পারেন, নামের নামও থাকতে পারে, সিম্বলের সাথে নাম থাকতে পারে। বাট আপনি যেটা এটা মানে সিম্বলটা সবসময় যে আপনার ওই নামটাকে মিন করবে এটা নাও হতে পারে। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে এটা হয়। যেমন প্রথম লোগোটা হচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো। এই ব্রিটিশ পেট্রোলিয়াম সম্বন্ধে, এটা হচ্ছে তেল কোম্পানি আর কি, ব্রিটিশ পেট্রোলিয়াম। এই লোগোটা আপনারা জেনে অবাক হবেন, এই লোগোটা তৈরি করতে কত খরচ হতে পারে আপনাদের ধারণা আছে কারো? এই ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগোটা তৈরি করতে কত খরচ হতে পারে? একটু বলেন ভাই। না 10 কোটি ডলার। এটাই ভাইয়া আপনি কালকে 2 মিনিটে শিখাই দিলেন। এত বেশি হবে 10 কোটি? দেখাচ্ছি ভাইয়া, একটু ওয়েট, জাস্ট ওয়েট এন্ড সি। 10 কোটি ডলার এই ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো তৈরি করতে। আপনারাই তৈরি করতে পারবেন আজকে। এটা Oh পেপসির my লোগো। God! পেপসির লোগো হচ্ছে $1 মিলিয়ন। এটা এই লোগোটা তৈরি করতে খরচ হয়েছে পেপসির $1 মিলিয়ন। ভাই এগুলো কি অ্যামাউন্ট কি এমএস এখনো হতে কি পারে? সেম আছে? হ্যাঁ, ভাই আর কি যে এই লোগোর যে অ্যামাউন্ট গুলা কি এখনো সেম আছে নাকি স্যার লোগো সেই আর কি সেই সময়তে এত মনে হয় ডিজাইনেরই ছিল না? ভাই এগুলো কি কন্টেস্ট হয়েছিল? না ভাই, এগুলো কন্টেস্টেন্ট, এগুলো একটা কোম্পানি ভাই আমার দেওয়া একটা হয়েছিল, কোশ্চেন তারা ছিল, তৈরি করতে। হ্যাঁ বলেন। বায়ার যখন আমাকে কোনো ডিজাইন করতে দিবে, হ্যাঁ আমি হ্যাঁ, তাকে যখন ডিজাইনটা সাবমিট করব তখন কি আমি কি কি জিনিস ভেবে চিন্তে এই লোগোটা করছি, মানে আমার থটের ভিতর কি কি আসছে এগুলা না কি তাকে বলতে হবে? না, ও, তাকে খালি প্রোডাক্ট সাবমিট করলে তার প্রোডাক্ট সাবমিট করতে হবে, তার দেখে যেটা ভালো লাগবে। ঠিক আছে, বায়ার আপনার বস, বস ইজ অলওয়েজ আমি অনেক রাইট। সময় দেখছি লোগো ডিজাইনের ক্ষেত্রে হ্যাঁ, যে আমাদের ক্লাসে যেমন হচ্ছিল স্যাররা ডিসক্রিপশন নেয় যে তুমি এরকম করে একটা লোগো করছো, এটা কি থট থিঙ্কিং লেভেলে যে তুমি এটা করছো, মানে তোমার মাথার এটা ভিতর কি এটা কি হচ্ছে চিন্তা কি, আসছিল। বায়ার প্রথমে আপনাকে ডিসক্রিপশন দিয়ে দিবে। ঠিক আছে, তারপর আপনাকে সেই অনুযায়ী বানাইতে হবে। তারপরে তো চেঞ্জ আছেই, চেঞ্জ হয়তো বলতে কি আপনাকে হয়তো বা বললো যে আপনি দুইটা ভার্সন তৈরি করেন, আমার থিঙ্কিং এটা, আপনি আপনার নিজের থিঙ্কিং একটা তৈরি করেন। যখন তৈরি করলেন তখন আপনার দেখবে যে দুইটার ভিতরে কোনটা ভালো লাগতেছে। ঠিক আছে, আর এখন ট্রেন্ডটাই হচ্ছে আলাদা, এখন হচ্ছে সব মিনিমালিস্ট লোগো। আমি দেখাচ্ছি যে এখন কোন ধরনের লোগো গুলো চলে। এখন এইসব লোগো মানুষ তৈরি করে না, এখন লোগো তৈরি করে অন্য ধরনের। ঠিক আছে, তো এইগুলো, এটা হচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম, পেপসি, অ্যাডিডাস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। দেখেন এই সিম্বল গুলা কোনো কিছু মিন করে না আসলে, আপনাকে সবসময় যে আপনার কোম্পানিকে মিন করতে হবে, যেমনটা এখানে মিন করছিল যে অ্যাপলের, অ্যাপল কিংবা টুইটারের বার্ড, এটা মিন করছিল। পরেরটাতে কিন্তু এটা এগুলা ওইরকম কিছুই মিন করবে না। ঠিক আছে, মানে আপনার মিনিংটা সেম থাকবে না। এই ধরনের লোগোগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। এই কোম্পানির ব্র্যান্ডগুলো এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি দেখেই বুঝতে পারতেছেন, এই জন্য এটা জানেন আপনি, যেটা পেপসি। তো স্যার এখানে দেখে বোঝার কোনো উপায় নাই যে এটা পেপসি কোম্পানির লোগো হতে পারে কিংবা এটা ব্রিটিশ পেট্রোলিয়ামের। ঠিক আছে, তারপর হচ্ছে মাস্কট লোগো। এগুলো হচ্ছে কোনো একটা ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার হোক বা যে কোনো একটা ক্যারেক্টারকে হোক, কার্টুনে রূপান্তর করে আমরা মাস্কট লোগো তৈরি করব। আমরা দেখে থাকি সাধারণত যে যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো অলিম্পিক গেমসের একটা মাস্কট থাকে ওপ্পোর কিংবা যেরকম ফুটবল আছে, খেলায় ওপ্পো তখন একটা ভিভো। মাস্কট থাকে। হ্যাঁ, বা প্রত্যেকটা কোম্পানির একটা একটা মাস্কট থাকে। ঠিক আছে, তারা মাস্কট তৈরি করে। অলিম্পিকেও দেখা যায়, ফুটবল। ফুটবল খেলা দেখা যায়, ক্রিকেট খেলা দেখা যায়, মানে প্রত্যেকটা মাস্কট থাকে। তো এরকম মাস্কট টাইপের লোগো আপনারা একটা যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে থিঙ্কিং করলেন এবং সেটাকে
লোগোতে রূপান্তর করলেন। যেমন এটা হচ্ছে মিস্টার পিনাট লাস্টেরটা, এটা হচ্ছে কেএফসির কর্নেল, কেএফসির লোগো এটা। প্রথমেরটার নামটা কি ভুলে গেছি, দেখি এখানে দেওয়া থাকতে পারে। এই যে কুল এইড ম্যান, এই লোগোটা হচ্ছে কুল এইড ম্যান। আমি জানি না, এটা সম্বন্ধে ধারণা নেই আমার। তো এই ধরনের ক্যারেক্টারকে, এই যে পিনাট, মিস্টার পিনাট এটা তৈরি করছে ওরা, বা কেএফসির যে কর্নেল, উনি নিজের নিজের ইয়েটাই, তার ইমেজটাকে আপনি কার্টুন ক্যারেক্টারে কনভার্ট করে একটা লোগো তৈরি করছে, সেটাই হচ্ছে কার্টুন বা মাস্কট লোগো। এই লোগোগুলো খুব একটা বেশি জনপ্রিয় না। হ্যাঁ, এখন ইদানিং আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে আবার। কিছু কিছু লোকজন এটা চাই যে এগুলো কিন্তু ভারী ডিজাইন করতে হবে, আপনাকে সময় নিয়ে ডিজাইন করতে হবে এই লোগোগুলো, নতুন ক্যারেক্টার তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো কম্বিনেশন মার্কসে। কম্বিনেশন মার্কসে হচ্ছে যে সব ধরনের কম্বিনেশন থাকবে এখানে। আপনার পিক্টোরিয়াল সাইনও থাকতে পারে, তার সাথে টেক্সট থাকবে, মানে ওয়ার্ড মার্ক পিক্টোরিয়াল একসাথে হবে, বা অ্যাবস্ট্রাক্ট লেটার কিংবা অ্যাবস্ট্রাক্ট প্লাস ওয়ার্ড মার্ক, মানে এরকম এখানে মিক্স থাকবে আপনার, ঠিক আছে। এমব্লেমও থাকতে পারে এটার সাথে, মানে সবকিছু মিক্স করে যেটা হয় সেটা হচ্ছে কম্বিনেশন মার্কস। এখানে প্রত্যেকটা দেখেন কম্বিনেশন মার্কস, যেমন এটা বার্গার কিং, ল্যাকোস্ট, তারপর হচ্ছে ডোরিটোস। আমি জানি না পরে দুটো ব্র্যান্ড, আগের পরে দুটো নাম কি, তবে বার্গার কিং অবশ্য নাম শুনে থাকবেন, এটা ফুড কোম্পানি একটা, তাই না, পেপসির মতোই। ভাই বর্তমানে কোন লোগোগুলোর ডিমান্ড সব থেকে বেশি? বর্তমানে কোন লোগো ডিমান্ড? মডার্ন জি জি। ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো, মিনিমালিস্ট লোগো এখন ট্রেন্ডিং। এখানে নাই, আপনারা হয়তো বা দেখতে পেলেন এই 7টা টাইপস আমি বলে ফেলছি, মিনিমালিস্ট লোগো কথা উচ্চারণ করি নাই, হচ্ছে কি মিনিমালিস্ট লোগো বলতে কি বোঝায় তাহলে, বা মিনিমালিস্ট লোগোটা কি হতে পারে? মিনিমালিস্ট লোগোটা আপনার যে কোনো কিছু হতে পারে, সেটা পিক্টোরিয়াল হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, সেটা আপনার কম্বিনেশন হতে পারে, লেটার হতে পারে, বা ওয়ার্ড মার্ক হতে পারে, যে কোনো মার্কস হতে পারে। কিন্তু ওটা মিনিমালিস্ট হবে বলতে একবারে শর্ট ডিজাইন, আপনি একবারে খুব অল্পর মধ্যে। আমরা যে সারমর্ম লিখি না, ছোটবেলায় আমরা লিখছি খুব, বাংলা দ্বিতীয় পত্রে সবাই লিখছি মোটামুটি সারমর্ম বা সারাংশ লিখি, যে আমরা যে একটা বড় রচনা বা বড় একটা কবিতার, তো তেমনই এই মিনিমালিস্ট লোগোটা হচ্ছে তেমন। আপনাকে ওই সারমর্মটা লিখতে হবে 1 বা 2 লাইনে, ঠিক আছে। এখন ওইটাই জনপ্রিয় খুব। তো এই কম্বিনেশন মার্কসে এগুলোই থাকবে সবগুলো। তো আমরা একটু দেখি যে আমাদের মিনিমালিস্ট লোগো কোনগুলো। বর্তমানে এটা খুব ট্রেন্ডিং, যেগুলো সব রিয়েল এস্টেট কোম্পানির লোগো, বিভিন্ন লোগো, এগুলো সেম, জাস্ট কি বলা যায় এগুলোকে, স্যাম্পল লোগো এগুলো, কোম্পানির জন্য না। এই টাইপের লোগো যখন তৈরি করবেন সেগুলো হচ্ছে আপনার মিনিমালিস্ট লোগো। সেটা যে কোনো কিছু হতে পারে, এখানে ভারী কোনো ডিজাইন নাই, প্রত্যেকটা জিনিসে দেখেন 2-1 লাইন বা 3টা লাইন, ছোট আইকন কিংবা অনলি টেক্সট, অনলি ভাই এটা উদাহরণ তো টেক্সট। হিসেবে হ্যাঁ, উদাহরণ হিসেবে দু একটা কোম্পানির নাম বলেন যেগুলো আমরা আর কি এখন চিনি এরকম। এখন যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে ভাই মিনিমালিস্ট লোগো। কিন্তু এখন কোম্পানিগুলো আসলে কি ট্রেন্ডিং এ আসতে একটা সময় নেই। এটা কোম্পানি যখন তৈরি হয় ওই 2-1 দিনের ট্রেন্ড আসবে না, ভাই ঠিক এটাতে আছে। তো মনে হয় বেশি মানে ক্রিয়েটিভিটিটা বেশি দেখাইতে হবে। অবশ্যই আপনার দেখে মনে হতে পারে যে এটা অল্প ছোট্ট একটা ডিজাইন, ওটা বেশি কিছু করা লাগবে না, কিন্তু এখানে আপনার ওই বড় জিনিসটাকে আপনার ছোট জিনিসের মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে বললো যে আমাকে একটা ক্রাউন ডিজাইন করে দেন, দ্যাট মিনস আপনি চাইলে কিন্তু এমব্লেম দিয়ে অনেক ভারী ডিজাইন করতে পারেন, একটা ক্রাউন, একটা মুকুটের ডিজাইন করতে পারেন, কিন্তু এখানে আপনাকে মিনিমালিস্ট দেখাইতে হবে যে আপনি 1 বা 2টা লাইন টান দিয়ে কিভাবে একটা ক্রাউন তৈরি করতে পারবেন। এখানে যত লোগো আছে সব মিনিমালিস্ট লোগো, ঠিক আছে। আর বর্তমানে এটাই ট্রেন্ডিং, বর্তমানে সব জায়গায় বেশি ট্রেন্ডিং। যে কোম্পানিগুলো এখন লঞ্চ করতেছে, নতুন ভাবে তৈরি করতেছে, সবাই মিনিমালিস্ট লোগোই ফেভার করতেছে। তো ভাই এটা এই কি লোগো, একটা সময়, এই লোগোতে কি কালার আমরা এই দুই একটাই ব্যবহার করব নাকি? একটাই কালার, আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে করেন তাও ঠিক আছে। আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে ডিজাইন করবেন, বাকিটা আপনাকে বায়ার বলে দিবে যে আমাকে এই কালার দরকার, ওই কালার দিয়ে দিলো, 1টা বা 2টা কালার, বেশি দরকারই নাই। বর্তমানে এটাই ট্রেন্ডিং, ঠিক আছে, প্রত্যেকটাই।
যে আপনার আগের কোম্পানিগুলো যেগুলো চলে আসছে, যেগুলো ফেমাস কোম্পানি, সেগুলো লোগো আলাদা ছিল। তখন ট্রেন্ডে যেটা ছিল তারা সেটাই তৈরি করছে। যে এখন আমাদের ট্রেন্ডে যেটা আছে আমাদেরকে সেইটাই তৈরি করতে হবে। যেমন রিয়েল এস্টেটের লোগো, আমরা যদি রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ করি, রিয়েল এস্টেট বিজনেসের জন্য এই লোগোটা খুব বিক্রি হয়। রিয়েল এস্টেট লোগোর টাইপ গুলো হচ্ছে আপনার একটা হোম থাকবে বা একটা বিল্ডিং, এটাকে মিন করে, এখন মিনিমালিস্ট লোগোর মধ্যে এটা আমরা মিন করতে চাই, তো এটা অনেক ভাবে দেখানো যায়। খেয়াল করেন প্রত্যেকটা লোগোতে আমরা কিন্তু এখানে বিল্ডিং সাইন গুলোই দেখাইছি বা হোম আইকন গুলোই দেখাইছি। প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটা বিল্ডিং তৈরি করা হয়েছে। এখানেও এই যে দেখেন কত শর্টে বোঝাইছে যে এখানে একটা বিল্ডিং আছে বা একটা হোম আইকন বোঝাচ্ছে এটা। ঠিক আছে, এখানে শুধুমাত্র লাইন দিয়ে এটা বোঝানো হয়েছে, অনলি লাইন আছে, এখানে কিচ্ছু নাই। ঠিক আছে, এগুলাই হচ্ছে মিনিমালিস্ট লোগো। আরো দেখি যেগুলো দেখেন প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য তৈরি করা হয়েছে এবং সবগুলোই মিনিমাল ডিজাইন বা মিনিমালিস্ট ডিজাইন, প্রত্যেকটাই। বেশি কিছু নাই কিন্তু এখানে, অল্প একটু কিছু দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে লোগোগুলো। ভাই এখান থেকে লোগো নিয়ে কেউ ইউজ করতে পারবে না? না ভাই, কপিরাইট ক্লেম খেয়ে যাবে। প্রত্যেকটা কেউ না কেউ তৈরি করে রাখছে। কেউ না কেউ তৈরি করছে, তাই না? এগুলো তো আর তাদের জন্য তৈরি করা হয় নাই, এগুলো সব যারা তৈরি করছে তাদের নিজের ডিজাইন করার জন্য তৈরি করা হোক কিংবা সেল করার জন্য তৈরি করা হোক, সেটাই তো করছে। জাস্ট ফরম্যাট হিসেবে আমি দেখাইলাম। ওটা ভারী ডিজাইন করতে হবে না, জাস্ট যতটা শর্ট করে বোঝানো যায় রিয়েল এস্টেট। তারপর আমরা যদি মেডিকেল লোগো দেখে আসি একটু, এটা হচ্ছে স্পেসিফিকেশন। কিন্তু আপনি যদি অন্য যে কোনো একটা ফর্ম তৈরি করলেন, তারপর সেটাকে আপনি বললেন যে এটা আমার এই ইয়েল বা আমার এই হসপিটালের জন্য এই লোগোটাই তৈরি করবো, আমি তৈরি করলেন, আপনার ব্র্যান্ডটা যখন ফেমাস হয়ে যাবে তখন ওই সাইনটাই আপনাকে মিন করবে যে এটা আপনার কোম্পানি। মেডিকেল লোগোগুলোতে হয় সাধারণত একটা হার্ট সাইন থাকে অথবা হার্ট রেট থাকে অথবা একটা প্লাস আইকন থাকে। ঠিক আছে, একটা লাঠির একটা বা দুইটা সাপ থাকে আর দুটো উইংস, ইগলের দুটো উইংস থাকবে। ঠিক আছে, লাঠিতে সাপ একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, অথবা স্টেথোস্কোপ, একটা হ্যান্ড, হেল্পিং হ্যান্ড, এই আইকন গুলোই থাকবে মেডিকেল লোগোর জন্য। আর যদি আপনার মনে হয় যে না, আমি এগুলো কোনোটাই ডিজাইন করবো না, আমি ডিরেক্টলি নাম লিখে ডিজাইন করবো, আপনি ওইটাই ডিজাইন করলেন। আপনার আপনি যে কোম্পানিটা রান করতেছেন, হয়তো একটা হসপিটাল রান করলেন, সেটা কিছুদিন পর খুব ফেমাস হয়ে গেল, তখন আপনি সেটাকে মিন মানে সেটাই আপনার কোম্পানিকে তখন বোঝাই দিবে যে এইটা এই কোম্পানির লোগো। কিন্তু যখন এটা ট্রেন্ডিং, এটা যে আমরা মেডিকেল লোগো তৈরি করতেছি, দ্যাট মিনস আমাকে একটা প্লাস আইকন তৈরি করতে হবে কিংবা আমাকে একটা হার্ট রেট সাইন তৈরি করতে হবে বা একটা হার্ট আইকন বা একটা স্টেথোস্কোপ নিব, এই ধরনের। এটা আমাদের টেন্ডেন্সি চলে আসছে এখন। ঠিক আছে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের লোগোটা আপনারা দেখছেন, যেখানে একটা লাঠির একদিকে সাপ, একটা সাপ জড়ানো আছে, তারপর ওটাকে এমব্লেম আকারে লেখা হয়েছে। WHO লোগো তো দেখছেন সবাই, দেখছেন না? সিম্বল আর নাম সহ এটা সিম্বল একটু বড় বই, একটা সিম্বল সুন্দর করে তৈরি করছে, এটা এমব্লেম লোগো। আর লাঠির মধ্যে একটা সাপ, হয়তোবা মেডিকেল লোগো গুলোতে সাধারণত এই লাঠির মধ্যে একটা বা দুইটা সাপ দেখা যায়। আমি জানি না এই থিমটা কি, এমন হতে পারে যে যখন এই থিমটা কেউ থিঙ্কিং করছিল, যে লোগোগুলো তৈরি করছে, যখন যখন থিঙ্ক করছে তখন তো সাপের উপদ্রব খুব এটা মনে বেশি হয় ছিল হয়তোবা, ইবনে সিনাকে রিলেটেড কিছু একটা হবে। হতে পারে হয়তোবা, মানে আমার ফুললি স্টোরিটা জানা নাই আর কি।
আমার যেটা মনে হয় আর কি, তখন হয়তো বা সাপটা বেশি ছিল, হয়তো বা লাঠি দিয়ে মা বোঝাচ্ছি যে দমন করা একটা, মানে একটা কিওর চলে আসতেছে, একটা রোগ হয়েছে, আপনি ওটাকে ডিফেন্ড করতেছেন, এমন হতে পারে এটা, মানে রূপক অর্থে ব্যবহৃত করতে পারে আর কি, এটাও মিন করতে পারে। আমি জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল, কিন্তু এখনকার যেগুলো ট্রেন্ডিং এ আমি সেগুলো হচ্ছে যতদূর ওই জানি যে হচ্ছে ইবনে সিনাকে হাইলাইট করার জন্য এই সাইনটা ইবনে সিনাকে ইউজ হয়। রিসার্চ করি নাই কখনো ওটা নিয়ে। তারপর এখানে একটু খেয়াল করুন, মেডিকেল লোগোগুলো যেগুলো আমি কথা বললাম, এখানে দেখেন প্রত্যেকটাতে প্লাস আইকন তৈরি করা হয়েছে একটা একটা করে, কিন্তু প্লাস আইকনের সাথে অন্য কিছু একটা অ্যাড করে দেওয়া হয়েছে। এখানকার প্লাসটা এক ধরনের, এখানে প্লাসের সাথে একটা হার্ট সাইন দিছে, একটা হেল্পিং হ্যান্ড দিছে, ঠিক আছে। প্লাসের সাথে হার্ট, হার্ট রেট, হার্ট রেট, ঠিক আছে, এখানে অনলি হার্ট রেট। এই যে প্লাসের সাথে হার্ট, এখানে ক্যাপসুল বলা যায়, যে প্লাস আইকনটা তৈরি করছে ক্যাপসুলের মতো করে, তাই না? বিভিন্ন রকম হতে পারে। বা এখানে দেখেন, খেয়াল করে দেখেন, হেলথ কেয়ার, এই যে একজন হেল্প করতেছে, একজন নিচ্ছে, একসাথে আছে। তারপর প্লাস আইকন এটা হেলথ বা হেলথ কেয়ার যেটা বলতেছে আর কি, মেডিকেল জগৎ সবগুলো সার্ভিস। হার্ট সাইনটা শো করতেছে, হার্ট সাইনের সাথে একটা হার্ট রেট, এরকম। এই লোকগুলো মেডিকেলের জন্য রিপ্রেজেন্ট করতেছে, কিংবা এই যে এখানে একটা স্টেথোস্কোপকে নিয়ে এসে সুন্দর করে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ধরনের লোকগুলো হচ্ছে আপনার যে কোনো মেডিকেল সেক্টরের লোগো। আমরা যদি অনলাইন স্টোরের লোগো দেখি, প্রত্যেকে প্রিন্টারেস্টের নাম শুনছেন? জি, ইউজ করেন কি কি? হ্যাঁ আমি ইউজ করি। আজ থেকে সবাই প্রিন্টারেস্ট ইউজ করবেন। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা প্রিন্টারেস্টে সময় দিবেন, ডিজাইন দেখবেন। ঘুমানোর আগে হোক বা ঘুম থেকে উঠে হোক, ঠিক আছে। ফেসবুক 2 ঘন্টা না চালায় 2 ঘন্টা প্রিন্টারেস্ট চালাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া প্রিন্টারেস্ট বাংলাদেশে চলে না ক্রোম থেকে। মজিলা ফায়ারফক্স ইউজ করবেন অথবা ইউসি ব্রাউজার ইউজ করবেন, অন্য কোনো ব্রাউজার ইউজ করে প্রিন্টারেস্টে লগ ইন করবেন, ঠিক আছে। ক্রোম থেকে অনেকের ওপেন নাও হতে পারে, ক্রোম থেকে ওপেন করলে ভিপিএন ইউজ করে ওপেন করতে হবে। পিন্টারেস্টের একটা আলাদা অ্যাপসই আছে। হ্যাঁ, অ্যাপস তো আছেই, কিন্তু অনেক সময় মানে অ্যাপস তো আপনি পিসিতে চালাইতে পারতেছেন না। আপনি পিসি থেকে যখন চালাবেন তখন কি করবেন? যেমন ক্রোম থেকে অনেকের ওপেন হয় না, ঠিক আছে। তো যাদের ওপেন হবে না, আপনারা হয়তো মজিলা ফায়ারফক্স ইউজ করলে মজিলা ফায়ারফক্স থেকে ওপেন করতে পারবেন। এখানে খেয়াল করেন অনলাইন স্টোর লোগোগুলো সাধারণত কেমন হয়। একটা কার্ট থাকে সুন্দর, ঠিক আছে। কার্ট মানে ট্রলি অথবা শপিং ব্যাগ অথবা মোবাইল ফোন, আপনি অর্ডার করতেছেন, মোবাইল ফোনে অর্ডার করতেছেন আপনি, ঠিক আছে। কিংবা আপনার হোম, হোম মানে কি আপনার বাড়ির দরজার আইকন থাকলো যে আপনার রুমে এসে ডেলিভার্ড করে দিয়ে যাচ্ছে, এই টাইপের কিছু একটা। অনলাইন স্টোর লোগোগুলো হচ্ছে এরকম, অনলাইন শপিং গুলো, অনলাইন শপিং এর লোগোগুলো সবগুলো এরকম। আপনি এক ক্লিকে আপনি ওখানে অর্ডার করতেছেন, আপনার বাসায় এসে দিয়ে যাচ্ছে, হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে, এটা ব্যাগ ছবি দেওয়া আছে। এই ধরনের লোগোগুলো হচ্ছে আমাদের অনলাইন স্টোরের জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি। এখন কার্ডকে আপনি কিভাবে ডিজাইন করবেন? অথবা কার্ড হতে পারে সেটা, কিংবা একটা ট্যাগ হতে পারে, প্রাইস ট্যাগ, অথবা যে অফার ট্যাগ গুলো আমরা বলে থাকি, অফার ট্যাগ হতে পারে, আর অনেক কিছু, ঠিক আছে। তো অনলাইন স্টোরের জন্য আমরা এই জিনিসগুলো আমরা বেশি ইউজ করি, ঠিক আছে। হয়তো একটা ব্যাগ, একটা কার্ড, অনলাইন স্টোরের জন্য। অবশ্য অ্যামাজনের লোগোটাই আমাদের এখানে কিছু দেয়া নেই, কিন্তু পরবর্তী যেটা তৈরি করা হলো এখন সব জায়গায় ট্রেন্ডিং এ চলছে, শপিফাই, আপনার নাম শুনে থাকবেন হয়তো, শপিফাই বিজনেস সে ভালো করতেছে, ওখানে একটা ব্যাগের ছবিতে তারা একটা লোগো তৈরি করছে। এটা হচ্ছে ট্রেন্ডিং, যে আপনার কখন লোগোটা তৈরি করতেছেন আর কোন সময় তৈরি করতেছেন। ওই সময় যে জিনিসটা জনপ্রিয় থাকে সাধারণত ওইটাই জনপ্রিয় হয়ে যায়। যেমন আমরা
স্কুল কলেজের লোগো তৈরি করতে গেলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমব্লেম ইউজ করি। কারণ একটা হচ্ছে যে আমরা এমব্লেমটা ওই যে স্কুল কলেজের লোগোগুলোতে দেখে অভ্যস্ত, এই জন্য আমরা ওই লোগোগুলো এমব্লেম টাইপেরই তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, আজ থেকে হয়তো বা 20 বছর বা 50 বছর পর লোকজন ভাববে যে কি ব্যাপার, মিনিমালিস্ট লোগো তৈরি করার জন্য এত কেন ভিড় ছিল, কিসে আছে এর মধ্যে, শুধু অনলি নামটা লিখে রেখে দিচ্ছে ওটাই লোগো। ঠিক আছে, শুধু নাম লিখে রেখে দিচ্ছে ওটাই লোগো, কিংবা একটা ছোট্ট একটা সিম্বল ইউজ করছে ওইটাই লোগো হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হতে পারে। আর তখন কেউ একজন আমাকে বললেন যে ভাইয়া প্রাইস কিভাবে থাকে কন্টেস্ট। আমি বলছিলাম না, একটু দেখাই আপনাদেরকে। একটা লোগো বানাইতে কত খরচ হয় সেটা দেখেন। কত খরচ হতে পারে আপনাদের আইডিয়া কত, কত থাকতে পারে একটু শুনি আমি। একটা লোগোর জন্য একটা মানুষ কত ডলার খরচ করতে পারে? প্রথমে তো কেউ $5 দিতে চাবে না ভাই আমাদের। আপনাদের, আপনি ধরেন যে একটা প্রতিষ্ঠিত কোম্পানি, ডিজাইন কোম্পানি প্রতিষ্ঠিত, তখন আপনি এখন নিজেকে ডিজাইন একটা কোম্পানি ভাবেন, তারপরে একটা প্রতিষ্ঠিত কোম্পানি আপনাকে অফার করতেছে, একটা কোম্পানি তাদের ব্র্যান্ডের জন্য একটা লোগো তৈরি করবে। ঠিক আছে, তখন তো সেই হাই ব্র্যান্ডটা তারা ডিমান্ড তৈরি করতেছে। হাই ডিমান্ডটা কিরকম হতে পারে, মানে আপনার এক্সপেকটেশন কেমন, কত ডলার হতে পারে? আপনি ফুল ফ্রি বলতে পারেন, এখানে তো আমি তোমার টাকা দিচ্ছি না, আপনি বলেন। না। আমি মনে করি, আমি সাপোজ আজকে আপনি অনেক গ্রাফিক হাই প্রোফাইল একজন ডিজাইনার, আপনার একটা কোম্পানি আছে, ডিজাইন কোম্পানি আছে। তাহলে আমি ভাই $10,000 চাবো, অনেক হাই প্রোফাইল। আচ্ছা, অনেক হাই প্রোফাইল, অনেক হাই প্রোফাইল তো অনেক অনেক হাই প্রোফাইল। আপনি ওয়ার্ল্ডে ধরেন যে নাম করা কয়েকটা ডিজাইনের একটা, কয়েকজন ডিজাইনারের মধ্যে একজন, আপনার কোম্পানিটা ওয়ার্ল্ড হয়তো টপ 10 বা টপ 15 কোম্পানির একটা কোম্পানি, এবং আর একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছে একটা কোম্পানি খুব বড় আকারে, লাইক অ্যামাজন। তারা আপনাকে অফার করলো তাদের লোগো তৈরি করার জন্য, আপনি কত ডলার ওখানে অফার করবেন আপনি নিজেকে, যে আমাকে এত ডলার হলে কাজ করবো? নিশ্চয়ই তো মিলিয়নের কাছাকাছি যাবে। 15-20 হাজার ডলার তো কমপক্ষে। 20,000, একজন মিলিয়ন গেছেন। আর কেউ? এত বেশি তো খরচ কেউ করবে না ভাই, সর্বোচ্চ 10,000 11,000। $1,000,000 বাকিরা কি? হ্যাঁ, $1,00,000 আসলে কত কইলেন? লাখ ভাই ডলার। 2 ভাই। ফাইন। হ্যাঁ, কত ভাইয়া ডলার বুঝি নাই। ডিজাইন লগ কি আপনার গায়ে উঠে নিলামে উঠে? বুঝি নাই ভাই, নিলামে লাস্ট উঠে কথাটা নাকি বুঝতে লগ? পারিনি সরকার। না না, নিলামে ওঠে না। লোগো গুলো তো দাদা $1,00,000 করেই দেয়া আছে, 55 লাখ 80 লাখ। হ্যাঁ, ওখানে ছাড় দিয়ে দেখেন তো। অবভিয়াসলি আমি সার্চ দিয়ে রাখছি, আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে একজন ভাই কত আসলে পরে আপনি এক্সপেক্ট যেটা করেন। বলবেন এই পর্যন্ত আমাদের চিন্তাটাই যায়নি এখনো। কখনো কারোরই যায় নাই। এ দেখেন, এই সিমেন্টেকের এই লোগোটা তৈরি করতে তৈরি হচ্ছে মাত্র 128 কোটি ডলার। মাত্র ভাই। মাত্র হয়ে গেল। টাকার তো পেছনে মাত্রই লাগে, 2 টাকা লিখলেও মাত্র, 2 লাখ টাকা লিখলেও মাত্র, 2 কোটি টাকা লিখলেও হ্যাঁ মাত্র। ভাই, এবার এটা গুনে ঠিক বলছেন। এরকম পেলে ভাই 1 2 সারাদিন 3, এই যে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি, এই পর্যন্ত এসে কোটিতে থেকে গেছে। কোটি কোটি কোটি, আবার একক, দশক শুরু হয়ে গেছে। ঠিক আছে, মাত্র 128 কোটি ডলার খরচ করছে সিমেন্টেকের এই লোগোটা তৈরি করার জন্য। তাদের আছে, তারা দিচ্ছে, এটা তো কোম্পানি বলতে পারবে। আপনি যে পাগলা কে হয়েছিল, ডিজাইনার না কোম্পানি, যে এত টাকা খরচ করছে একটা লোগোর জন্য? ভাই ডিজাইনার এটা তো হচ্ছে, মনে হচ্ছে কোম্পানি, তাই না? এই লোগোটা হচ্ছে ওয়ার্ল্ড এর আমার মোস্ট তো মনে এক্সপেন্সিভ হচ্ছে লোগো। কি এটা তো একজন কাকে 128 মানে এত 28 কোটি টাকা নেই, কারণ কতজনকে হয়তোবা দিছে? ডিজাইন করছে, করতে করতে শেষ সময় একটা খরচ দাঁড়াইছে এই এত টাকা। এটাও তো তাই হতে পারে, এটাই হচ্ছে মনে হয়, কারণ সবাইকে ভাইয়া তো একজন কাকে এক প্রাইস দেবে না। তাই সিমেন্টেক। টুইটার লোগোর ভাই কস্ট দেখলাম মাত্র $15। হ্যাঁ, টুইটার লোগো $15, গুগল ফ্রি।
গুগল হচ্ছে ফ্রি। বাট সেদিক থেকে বিবিসি $18 লাখ আছে, পেপসি হচ্ছে সব 1 লাখ না 10 লাখ। $1 মিলিয়ন, $1 মিলিয়ন পেয়েছি। হ্যাঁ, এই যে 1 মিলিয়ন। সিমেন্টেক, ঠিক আছে, এটা ওপেন হোক করে দেখতেছি পরে। তারপর হচ্ছে এই যে ব্রিটিশ পেট্রোলিয়াম, আমি মনে হয় 10 কোটি বলছিলাম, আরো বেশি হবে, $21 কোটি। $21 কোটি, ঠিক আছে। ব্রিটিশ পেট্রোলিয়াম, কালকে এটা শিখাই দিছি না আপনাদেরকে? ভাই হ্যাঁ এগুলো এখন দেখায়েন না, পরে $5 কাজ করতে মন চাবে না, দেখা যাবে অর্ডারে পাচ্ছি না। পাবেন পাবেন পাবেন, সমস্যা নেই। আপনি আগে পাবেন ভাই। এই যে অ্যাক্সেঞ্চার, এটা হচ্ছে 10 কোটি। অ্যাক্সেঞ্চার, তারপর পোস্টের নট রিব্র্যান্ড, এটা রিব্র্যান্ড করার জন্য খরচ হয়েছে কত? 5.5 কোটি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ, এই লোগোটার সাথে অনেকে পরিচিত, যারা ক্রিকেট খেলা দেখে থাকেন তারা পরিচিত এটার সাথে। জি ভাইয়া। নিউজিল্যান্ডের জার্সিতে স্পন্সর করতো এটা, ANZ। আমি প্রথমে ভাবতাম অ্যামেজিং নিউজিল্যান্ড মনে হবে, পরে দেখলাম যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ, এটা আসলে ANZ। এটা বেশি খরচ করে নাই ওরা, $1.5 কোটি খরচ করছে আর কি। ভাই এই লোগোগুলো কি ANZ কোনো বড় বড় কোম্পানি করছে? অবশ্যই প্রতিষ্ঠিত ডিজাইনার কোম্পানি, মানে অলরেডি যে ডিজাইনার গুলো যারা মানে খুবই নাম করা ডিজাইনার, অবভিয়াসলি। এখানে কি আছে, আপনাকে বানাইতে দিলে আপনি বানাইতে পারবেন ANZ-টা, কিন্তু আপনার আইডিয়াটা, আপনার সিমেন্টের লোগো বানাইতে দিলে ওটা আপনি 10 মিনিটে বানাই দিতে পারবেন, একটা সার্কেল, একটা টিক চিহ্ন, বাকিগুলোকে কিছু না হলে বসে থেকে কাটবো নাকি। জি ভাই। পাথফাইন্ডার টুলস আছে, মাইনাস ফোন করতে থাকবো করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, হবে এক সময়। তো যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তার থিঙ্কিংটা। কি মিন করে আসলে এটা, আমি জানি না কি মিন করে। মানে টিক চিহ্নটা দিছেন, এই কালিটা শেষ হয়ে গেছে ওদিকে যান। আমি জানি না আসলে এটা কোম্পানির কি মিন করে না করে, ঠিক আছে, কিন্তু ওটা ওদের কাছে মনে হয় যে না, এটা অনেক মিনিং আছে, তার জন্য তারা কে কে কারো মাথায় আসে না এটা, এর জন্য তুই রিসিভ কর না, কে এটা? আরে তুই রিসিভ কর, কি এটা দেখ। তারপরে আমরা দেখি একটু বিবিসি লোগো রিডিজাইন, এটা রিডিজাইনের খরচ হচ্ছে, এটা ডিজাইনের খরচ না, রিডিজাইন করতে এটা খরচ হচ্ছে 1.8 মিলিয়ন। সিটি ব্যাংক 1.5। এই যে পেপসি লোগো, এটা রিডিজাইন করতে খরচ $1 মিলিয়ন। এটা লন্ডন অলিম্পিক, এটা তো এক টার্মে শেষ, তাই না? এটা তো এক টার্মে শেষ লোগো, মাত্র $6,25,000। বুঝতে পারছেন? এখানে 2012 লেখা আছে, এই যে অলিম্পিকের লোগোটা এখানে বসাই দেওয়া হয়েছে, যেটা আপনারা কালকে অলরেডি বানাইছেন আর বাকিটা বানাবেন। মানে 2012 লিখে ওটাকে শ্যাডো দিয়ে দিলে ওটা হয়ে যায়, ব্লার ইফেক্ট 1 বা 2 এক করে দিলে। বেলফাস্ট লোগো ডিজাইন, এটা তো কালকে বানাই ফেলছেন, এটাও $2,80,000 ইনকাম করছেন ভাই। ভাই হাত তো আসেনি এখনো। করছেন না, এটা পারবেন না তৈরি করতে? অবশ্যই তো ভাই অ্যাকাউন্টিং এর মতো কোটি কোটি টাকা হিসাব করে সাথে দেখতে হবে তো আপনি ইন্সপাইরেশন কোথা থেকে আসবে, না হলে $5 লোগো ডিজাইন থেকে ইন্সপাইরেশন আসবে, লোগো ডিজাইনের ইন্সপাইরেশন এখান থেকে নিতে হবে। যে আপনি যেদিন নিজেকে ওই উচ্চতায় নিয়ে আসবেন, সেদিন আপনি এরকম একটা লোগো ডিজাইন করবেন, যেটা নিয়ে 50 বছর পর গবেষণা হবে বা 20 বছর পর গবেষণা হবে যে এই লোগোটা এত দাম দিয়ে বানাইছিল, আসলে কি আছে। অনেক লোগো দেখে এটা মনে হয়
এখানকার মধ্যে সবচেয়ে কঠিন লোগো যদি আমার কাছে মনে হয়ে থাকে তাহলে এটা সিটি অফ মেলবোর্ন। এটা 1,48,000, মানে এখন পর্যন্ত যা দেখছেন যদি কোনো লোগো কঠিন মনে হয়ে থাকে তাহলে এটা। এইটা এখানে অনেকগুলো শেপ ইউজ করা হয়েছে, এইটা এখানে যে এটা শেপ তেমন কিছু নেই। হ্যাঁ, এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেল, ঠিক আছে, এই শেপ ইউজ করা হয়েছে এখানে অনেকগুলো, জাস্ট একটা এম কে ডিজাইন করার জন্য। তবে এই লোগোটাই অনেক সুন্দর মনে আমার কাছে মনে হয়েছে, বাকিদের কাছে কার কোনটা মনে হয়েছে জানি না। নেক্সট, কালকে যেভাবে যে আর্ট করছে সেভাবে তো সিটেপ মেম্বারের লোগোটা আর কি নাকি? হ্যাঁ, এই যে নেক্সট অনেক রকমের ডিজাইন। $1,00,000 দেখেন, এটা খুব তাড়াতাড়ি খুব সহজেই করা যায়। এই ডিজাইনটা পার্সপেক্টিভ গ্রিড দিয়েও করা যায়, আবার 3D করেও করা যায়। নাইকি নাইকি ডলার লোগো তৈরি করতে খরচ হয়েছে মাত্র $35। টুইটার কোথাও $15 দেয়া, কোথাও $10 দেয়া, ঠিক আছে। তারপর পেপসি ফ্রি, ঠিক আছে, পেপসি ফ্রি, কোকা কোলা ফ্রি, না পেপসি বলতেছি, কোকা কোলা, গুগল এগুলো ফ্রি। পেপসি কেন বলতেছি, পেপসি তো $1 মিলিয়ন খরচ। লোয়েস্ট প্রাইস যদি আমরা দেখি, গুগল গুগলে এটা ফ্রি লোগো তৈরি করা হয়েছে, একেবারে ফ্রিতে, ঠিক আছে, এখানে তৈরি করে দেখা দিবে। হ্যাঁ, গুগলের লোগোটা তারপর কোকা কোলা, বুঝি নাই। গুগলের লোগোটা তো কোম্পানি তৈরি করছে, ওনারা তো আবার হ্যাঁ, কোম্পানি নিজেই তৈরি করছে, কোম্পানিটা তৈরি করছে, ওরা নিজেরাই তৈরি করছে ওটা। কোকা কোলা ফ্রিতে তৈরি করছে, মাইক্রোসফট ফ্রিতে তৈরি করছে। এরা কেউই ডিজাইন কোম্পানি না, গুগলও ডিজাইন কোম্পানি না, কোকা কোলাও না, মাইক্রোসফট না, এরা নিজেরাই তৈরি করছে নিজের লোগো নিজেরাই, ফ্রিতে পুরো। প্রথমে ছিল এমন, তারপরে এই রেভলিউশনটা দেখেন, এইটা আসলো 1995, এটা আসলো, আমরা এটার সাথে বেশি পরিচিত ছিলাম, এইটা দেখে দেখে। এক্সপি এক্সপিএন 7 অনেকটা কাছাকাছি, এক্সপিএন 7 লোটা দেখতে অনেকটা কাছাকাছি মনে হয়, এটার সাথে বেশি পরিচিত ছিলাম। আর এখন তো চলে আসছে এইটা, আবার প্রথম দিকে ব্যাক করতেছে, দেখতেছেন, এখান আগের থেকে তিনটা হঠাৎ তো করে কখনো এখানে চলে দেখেই আসছে, নাই। চেঞ্জ করছে, চেঞ্জ 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 চেঞ্জ, কেন সাথে সাথে সব পরিচিত হওয়ার কথা অবশ্য, এক্সপি আমি থেকে পরিচিত অনেক বেশি। এক্সপি তারপর থেকে পরিচিত, আগের তিনটা জানি না। আগে তিনটা জানি না তো। এটা আবার ব্যাক করতেছে প্রথমেরটার দিকে, হয়তোবা নেক্সট যে চেঞ্জটা হবে সেটা একবার দেখা যাচ্ছে যে এটাই করে ফেলছে পুরোটাই, হতেই পারে। রিব্র্যান্ড হবে না তার কোনো গ্যারান্টি নেই, মানে রেভলিউশনটা দেখেন, 1985 যে থিঙ্কিং ছিল 2012-তে সে থিঙ্কিং কিছুটা ব্যাক নিয়ে আসছে, হয়তো 2022-এ যে পুরোটাই ব্যাক নিয়ে আসতে পারে। তো চেঞ্জ হবে। টুইটার লোগো কোথাও $15 দেওয়া থাকে, কোথাও $10 দেওয়া থাকে, তো $15 আমরা ধরে নিই যে $15 খরচ হয়েছে টুইটার লোগো তৈরি করার জন্য। নাইকি 35, আর এখানে দেয়া নাই। তারপরে খুঁজলে আরো অনেক ফেমাস কোম্পানির জন্য যে চিপেস্ট লোগো গুলো আছে এগুলো তৈরি মানে খুঁজে পাবেন আর কি। সিমেন্টেক আসলে কিসের কোম্পানি এটা? থাক, ওটা না অন্য একদিন সার্চ করবো আমরা, কিংবা কারো আগ্রহ থাকলে তিনি নিজে থেকে একটু সার্চ করে দেখে নেবেন যে আসলে সিমেন্টেকের লোগোটা কি দিয়ে বানায়। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই সরাসরি, ছিলাম তাই না সবাইকে, প্রথম দিনই দেখাই দিচ্ছি ফন্ট ইনস্টল করা।
ফন্ট দিয়ে দেওয়া হয়েছে, যাদের কাছে নাই তারা একটু গ্রুপ থেকে সংগ্রহ করে নেবেন, একটু বলবেন, গ্রুপে নক দিয়ে বলবেন। বুঝিনি ইনস্টল করা তো দেখার নাই মনে হয়। ইনস্টল করে দেখাচ্ছিলাম, ইনস্টল করে দেখাচ্ছি প্রথম দিন। এক্সট্রাক্ট করবেন, সবগুলো একসাথে সিলেক্ট করে ইনস্টল করে দিবেন, তাহলে হয়ে যাবে, একসাথে ইনস্টল হয়ে যাবে সবগুলো। জিপটা আনজিপ করবেন প্রথমে, ঠিক আছে। ইলাস্ট্রেটরে যাই আমরা, এখন একটা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইনের জন্য স্পেসিফিক কোনো সাইজ নাই, মানে কোনো আর্টবোর্ড, স্পেসিফিক কোনো আর্টবোর্ড নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে 1000 আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করব। তারপর 1000 আর্টবোর্ড নিলাম, এখানে আমরা দেখলাম বেসিক লোগো। বেসিক লোগো ডিজাইন আমরা এটা লিখে দিলাম, দেন ক্রিয়েট করে দিলাম। ক্যামেরা মাহমুদুর রহমান ভাই, ক্যামেরা অফ করে দেন। আমরা 1000 একটা আর্টবোর্ড নিলাম। 1000 আর্টবোর্ড নেওয়ার পর আমরা এখানে আমরা এখন একটা লোগো ডিজাইন করব। তো কোকা কোলা লোগোটাই লিখি প্রথমে। কোকা কোলা নিয়ে অনেক গান তৈরি হয়ে গেছে বাংলা হিন্দিতে, কোকা কোলাই লিখি কোকা কোলা। তো কোকা কোলা লোগো ডিজাইন করার জন্য কোকা কোলার ফন্ট পাওয়া যায়, ফন্টের নামটাও কোকা কোলা। ফন্টের নামটা হচ্ছে কোকা কোলা। এখানে সিটা বড় হাতের দিলে হয়তো, ঠিক আছে। এটা দুইটা ভার্সন আছে। তো আর একটা ভার্সন আছে, সেই ভার্সনটা আমরা দেখি একটু। এমনি রয়েছে দুটোই, ঠিক আছে। কোকা কোলার এখন তো লোগো কোনটা, এটা তাই না? এই কোকা কোলার ফন্ট বাজারে পাওয়া যায়, সেই ফন্ট দিয়ে ডিরেক্টলি কোকা কোলা লিখে দিলে কোকা কোলা ডিজাইন শেষ, ঠিক আছে। অনলি ফন্ট ডিজাইন। তারপর কেউ কি গডফাদার মুভিটা দেখছেন? কেউ দি গডফাদার সিনেমা দেখছেন? দেখেছি। দেখেছেন? আমরা ফন্ট দিয়ে গডফাদার লিখি। হ্যাঁ, দি গডফাদার একটা ফন্ট আছে, আর সিনেমার নামও গডফাদার। এই ফন্ট দিয়ে ওদের মানে থিমটা লেখা হয়েছে, ওদের নামটা যদি প্লেটের উপর আপনি দেখেন তার নামটা এরকম দেখতে হবে, ফন্টের নামটা গডফাদার। আচ্ছা ভাই, আমরা এই ফন্টগুলো 3D কিভাবে করব? একদিনে 3D করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। 3D করবেন, ইফেক্টে যাবেন, 3D তে যাবেন, ইনভলভ করবেন। না, আমি তো আস্তেই কথা বলি। 3D করবেন কিভাবে? এই যে কোনো এটা লিখবেন, আমি দেখাই দিব না আজকে ভাই, দেখাই দিলে সমস্যা, আমার শুরু থেকে শুধাইতে হবে। ভাই লেখাটা এত ছোট দেখাই যায় না, বড় করব কিভাবে লেখা? এই যে 3D যাবেন, এই যে 3D এর অপশন আছে, এগুলো ট্রাই করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? অথবা শেপ ড্রয়িং করবেন, শেপ ড্রয়িং করে শেপটাকে 3D বানিয়ে নেবেন। 3D বানিয়ে নিয়ে সেখানে
3D অপশনগুলো এক্সপান্ড করার পর ম্যাপ আর্ট থেকে সিম্বল দিয়ে লিখতে হবে। আপনি ট্রাই করেন, আমি ওটা দেখাইতে দেরি আছে। ভাই লেখার সাইজটা বড় করবো কিভাবে? মানে এত ছোট দেখাই যায় না যে কিছু লিখতেছে। বুঝি নাই। মানে ভাই যখন টাইপ করতেছি টাইপ টুল থেকে, লেখাটা এত পরিমাণ ছোট যে ডট ডট ডটের মতো হচ্ছে, মানে লেখাটা বড় করবো কিভাবে? লেখাটা বড় করবেন কিভাবে? এই যে লেখাটা শেষ করে এই যে ফন্ট সাইজ আছে উপরে, ফন্ট সাইজটা বড় করে দিবেন। এখানে 72 পর্যন্ত আছে, ধরেন যে ছোট আছে অনেক। এমন আছে, এখানে যে আমি 200 লিখে দিলাম, এন্টার করে দিলাম, 200 ফন্ট চলে আসলো, 200 সাইজের, 200 পয়েন্ট বা 200 পিক্সেল। বুঝতে পারছেন? ফন্ট সাইজটা বাড়াই নেবেন। তারপর যদি মনে করেন যে রিয়েল এস্টেট লোগোগুলো তৈরি করবেন, একটু দেখি আমরা রিয়েল এস্টেট লোগোগুলো কিভাবে তৈরি করা হয় সাধারণত। এরকম একটা আমরা প্রথমে রেক্টাঙ্গল নিলাম। আমরা একটা বিল্ডিং এর মতো সাইন তৈরি করতে চেষ্টা করব। তো এটার 2-3টা কপি তৈরি করি। একটা কপি তৈরি করলাম, এখানে বসাইলাম, প্লেস করলাম, একেবারে পাশাপাশি প্লেস করলাম। তারপর আবার কন্ট্রোল ডি, তাহলে 4টা তৈরি হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে দিই, তাহলে দেখা যাবে সুন্দরভাবে। ওই 4টা তৈরি হয়েছে। এখন ধরেন যে একটা বড় করি, এই যে উপরে সিলেকশন টুল আছে, একটু বড় করলাম, এটা আর একটু বড় করলাম, এটা একটু ছোট করলাম। হ্যাঁ, আমি এগুলো থেকে বিল্ডিং সাইন ড্র করব। কিভাবে ড্র করব আর একটু দেখেন। প্রত্যেকটাতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আপনারা এই কাজটা অ্যাঙ্কর পয়েন্ট, একটাতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে পরবর্তীগুলো কপি করতে পারেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য, হয়তো বা আরো বেশি সুবিধা হবে। অথবা এইভাবে করে ডিরেক্টলি নেওয়ার পরও তৈরি করতে পারেন। তো আর যদি এটা তৈরি এভাবে তৈরি করতে না চান, একটু অন্যভাবে তৈরি করি, সেটাও পারবেন। ইচ্ছা মতো আপনারা ডিজাইন করবেন আপনাদের নিজস্বতা রেখে। আমি একটা মিনিমাল ডিজাইন তৈরি করার চেষ্টা করি, একেবারে মিনিমাল ডিজাইন তৈরি করবো। স্ট্রোক তিন কালার আছে, স্ট্রোকে যদি যাই আমি, কেন আমার অনেকগুলো কালার শো করতেছে, একটা একটা করে যাই। সবগুলো স্ট্রোক মানে ফিল কালার ছিল, আমি স্ট্রোক কালার নিচ্ছি প্রত্যেকটাতেই। ঠিক আছে, কালারগুলো একটু একটা করে দিই, সবগুলো ব্ল্যাক কালার। সে বিল্ডার টুল দিয়েও করা যাবে, পাথফাইন্ডার দিয়েও করা যাবে, আমরা ইউজ করবো, সবগুলো টুল ইউজ করবো। একটু কর্নার গুলো ঠিকঠাক করে নিই। আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু জুম করে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই যে কর্নারটা সিলেক্ট করলাম, কর্নার সিলেক্ট করার পর আমি একটু ডাউন করবো। ধরে নিচে নামাবেন, তাহলে এবার পারফেক্টলি নিচে নামবে। ঠিক আছে, এটা এদিকে নামাবো। ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আরেকটু করে নামাই নেওয়া উচিত, অথবা একটু ব্যাকে যাই। শিফট ধরে সিলেক্টেড, 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 একই সমান নামবে তাহলে। ঠিক আছে, তাহলে সমান সংখ্যক ভাবে নেমে যাবে। ঠিক আছে, এখন আমি এভাবেও রাখতে পারি। আমি যদি মনে করি যে না, এটাকে আরো মিনিমাল করব, তাহলে পুরোটাই সিলেক্ট করে একটু স্টেপ বিল্ডার ইউজ করে দেখি। অল্টার মাইনাস, পুরোটাই মাইনাস হয়ে যায়, আমার দরকার নাই এটা। ঠিক আছে, আমি একটু পাথফাইন্ডার ইউজ করব। ডিভাইড
আনগ্রুপ, এখানেও একটু প্রবলেম করবে কারণ এটা আমার স্ট্রোক ছিল। ঠিক আছে, আমি এটা ডিলিট করতে হলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমার কাজ করা হচ্ছে না। তো কি করতে হবে আমাকে, আমি একটা প্রথমে কপি তৈরি করে রাখি কারণ এটা আমার দরকার হবে পরবর্তীতে। এখান থেকে একটা কপি রেখে দিলাম আমি এখানে, এটা রেখে দিলাম এখানে। এটা একটু আমরা কাজ করবো, এটাকে প্রথমে আমরা এক্সপান্ড করে নিব। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাইয়া এক্সপান্ড করে নিলাম, যে কারণে আমি এটাকে আলাদা করতে পারবো খুব সুন্দরভাবে। হ্যাঁ, এখন এক্সপান্ড করে নেওয়ার পর এখন দেখেন শেপ বিল্ডার টুল আমি ইউজ করতে পারি চাইলে। ভাইয়া, হুম, বলেন। উপরের ইয়াগুলা কিভাবে পাকা করলেন? উপরেগুলো আচ্ছা আচ্ছা, এবার তাহলে যে একটা নিলাম এটা কপি করবো আমরা, কয়টা? 4টা। কন্ট্রোল ডি ডি 4টা 5টা যেটা ইচ্ছা করে নিন। প্রত্যেকটা সিলেক্ট করে আমরা এখানে ফিল স্ট্রোকে চলে গেলাম প্রথমে। তারপর একটা একটা একটু বড় ছোট করি আগে। হ্যাঁ, এই যে একটা সিলেক্টেড, এটা একটু বড় করলাম। সবসময় এটা বড়ই করি কেন, ছোট করলে কি হয়? কর্নারটা বড় থাকলে কি সমস্যা? খারাপ দেখাবে। তারপর এটা সিলেক্টেড, এটা একটু বড় হবে বা এটা থেকে ছোট হবে বা বড় হবে, যেটা ইচ্ছা। এখন প্রত্যেকটা কর্নারকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিফট প্রেস করে সিলেক্ট করবো। এই যে কর্নার, এই কর্নার, রাইটের এই কর্নার, এই কর্নার, এই কর্নারগুলো আমি সিলেক্ট করলাম। করার পর এই যে একটা যে কোনো একটা পয়েন্টকে ধরবেন, যে কোনো একটা ধরলে হবে। যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা আছে, প্রত্যেকটাই সমান দূরত্বে নামবে। আমি যদি একটা এই পাশে নিয়ে যাই তাহলে প্রত্যেকটাই আসবে ওই পাশে, এই পাশে নিয়ে গেলেও একই কাজ করবে। তো আমি শিফট যদি প্রেস করি তাহলে দেখবেন যে এটা পারফেক্ট লাইনের উপর দিয়ে স্লাইডারটা মুভ করতেছে। আমার ইচ্ছা মতো আমি যতটুকু মুভ করতে চাই ততটুকু। দিলাম, প্রত্যেকটা সমান নেমে যাবে, মানে আমার রেশিওটা একবারে ঠিক থাকবে। তারপর আগে অলরেডি চলে আসছে আমার এখানে। ঠিক আছে, তো এখানে আমার এটা এইরকম ভাবে আমি এটা কর্নারটা মানে কম বেশি করতে পারবো। ক্লিয়ার? এখন এটাকে এক্সপ্যান্ড, আচ্ছা আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট আছে, সিলেকশন টুল সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি কিছু লাইন ড্র করার চেষ্টা করি, একটু দেখি কেমন দেখা যায়। রেক্ট্যাঙ্গল দিয়েও করতে পারি, লাইন টুল দিয়েও করতে পারি। আপনি যদি মনে করেন রেক্ট্যাঙ্গল টুল দিয়ে করবো তো পারেন, সমস্যা নেই। ঠিক আছে, রেক্ট্যাঙ্গল দিয়ে করলাম। আমি একটা ড্র করে ফেলছি এখানে, আমি রেক্ট্যাঙ্গল দিয়ে ড্র করছি, কিন্তু আমার যদি মনে হয় যে না ফিল দিয়ে ড্র করবো, নো প্রবলেম। তো ওটাকে ফিল ড্র করেন, আরো চিকন হবে। স্টেপ দিলে একটু ভালো লাগছে। ঠিক আছে, এটা একটু বড় করে নিই। অনলি এটাকে বড় করবেন। এই যে যখন উপরের দিকে মুভ করবেন, শিফট ধরে উপরের দিকে মুভ করবেন। আমি একটু একেবারে বেশি মুভ করে নেবো, সর্বোচ্চ পরিমাণ। কেন করবো পরে দেখাচ্ছি। হয়ে যাবে আমার মনে হয়, নাকি আর একটু বড় করা লাগতো? এটাতে শর্ট পড়ে যাবে। শিফট ধরে বড় করলাম আমি। এখন দেখেন আমি কি কাজটা করি, সেটা হচ্ছে প্রত্যেকটা এটা একটা মুভ করে নিলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। কন্ট্রোল ডি, যেহেতু রেশিও সমান প্রত্যেকটা চলে আসবে আমার এখানে।
কিন্তু একটু প্রবলেম থাকবে, সেটা হচ্ছে এভাবে করা যাবে না, পুরোটাই নিলে খারাপ দেখাবে। ঠিক আছে, কারণ এখানে দেখেন একটু গ্যাপটা কম বেশি মনে হচ্ছে, কন্ট্রোল জেড দিলাম। ঠিক আছে, আমি গ্যাপটা একেবারে ঠিকঠাক করার জন্য আমি যে কোনো একটাকে সাইডে নিয়ে আসলাম, আরো এই পাশে নিয়ে আসলাম, যে আমি এতটুকু গ্যাপ দেবো, এটাকেও বাম পাশ থেকে ততটুকুই নিয়ে আসবো। ঠিক আছে, আর যদি মনে হয় যে না আপনি এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি একেবারে ব্যাকে চলে যাই, একটাই থাকে। আমি বাকি যেগুলো আছে এগুলোকে লক করে দিই, এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। আমার আগের যে শেপ গুলো আছে এগুলোকে লক করে দিই, তার একটু ছোট করে নিই। সিলেকশন টুল দিয়ে ছোট করব, তাহলে আমার উপরের রেশিওটা ঠিক থাকবে, উপরেরটা নষ্ট হবে না। ঠিক আছে, ওটা অনেক লম্বা মনে হচ্ছিল আমার কাছে, আমি ছোট করে নিলাম। একটু আস্তে ভাই, একটা নিলাম, এগুলোকে আমি লক করে রাখবো। এই পুরো সেক্টরটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যেন আমার এটা আমাকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, এখন এটা নিয়ে আসলাম, নেওয়ার পর এই প্রথমে কর্নারের উপর একটা প্লেস করলেন। ঠিক আছে, আমি যে একটা নিলাম এখানে সুন্দর করে প্লেস করলাম, যেন আমার রেশিওটা ঠিক থাকে। আমি এই কর্নারও একটা দিব, তো তার আগে কয়েকটা র্যান্ডমলি পেস্ট করে নিই, এই কয়েকটাই। এটাকে আমি সুন্দর করে প্লেস করলাম এখানে। এখন দেখেন গ্যাপ গুলো আমার সমান নাই, কিন্তু এখানে অনেক বেশি গ্যাপ, এখানে ছোট কম আছে। তো এই সবগুলো একসাথে সিলেক্ট করার পর অ্যালাইন টুলে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইনে যাবেন, তারপর ডিস্ট্রিবিউট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটা সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলে দেখবেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা গ্যাপ সমান হয়ে গেছে, প্রত্যেকটা লাইনের গ্যাপ সমান। মনে হচ্ছে না, আপনি মনে করেন যে আমি আরো বেশি লাইন দিব, তাহলে আপনি দিতে পারেন। এখানে আপনি আরো একটা লাইন অ্যাড করেন, এই যে অল্টার ধরে টান দিলেই কপি হবে। ভাইয়া লম্বা লাইনটা নিলেন কোথা থেকে? আমার এখানে নেট প্রবলেম, বুঝতে পারিনি। বুঝি নাই, লাইন কপি করা। হ্যালো, আমি একটা লাইন টানছি, অল্টার ধরে টান দিছিলাম, অল্টার ধরে যে কোনো কিছু মুভ করলে সেটা কপি হয়, এক কপি করে। ঠিক আছে, তারপর কন্ট্রোল-D ভাইয়া যে করেন। লম্বা লাইনটা নিয়ে কপি করলেন সেই লাইনটা। হ্যাঁ, কপি করতে হচ্ছে অল্টার প্রেস করে, এই যে অল্টার প্রেস করে টান দিবেন, কপি হবে। যতবার অল্টার প্রেস করে কপি টান দিবেন, কপি হবে। আর একটা টান দেওয়ার পরে যে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল-D দিলে ওই সমান দূরত্বে আবার কপি হতে থাকবে। কন্ট্রোল-D দিলে সমান দূরত্বে কপি হতেই থাকবে সিলেকশন থাকা অবস্থায়। যেটা কপি করছেন সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যতবার কন্ট্রোল-D দিব এখন বাম দিকে যেতে থাকবে। ঠিক আছে, তো এইটাই করছি, আর কিছু করি নাই। একটা লাইন আমার ছিল, ওটা রাখলাম। আর এখানে আমি কম বেশি করলাম, যখন কম বেশি হয়ে গেছে আমার মনে হইলো, তখন আমি এক্সট্রা একটা লাইন নিয়ে ফেললাম এখানে। যদি মনে হয় যে না, আমার একটা এক্সট্রা লাইন নেওয়া দরকার, কারণ এটা ছিল না আমার, এমন ছিল প্রত্যেকটা গ্যাপ, কিন্তু আমার মনে হচ্ছে গ্যাপ গুলো বেশি আছে। তো আমি অল্টার ধরে আবার টান দিলাম যে কোনো একটাকে, তাহলে একটা কপি বেশি হলো। এখন আবার সবগুলো সিলেক্ট করেন একসাথে, আবার হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করেন, প্রত্যেকটা দূরত্ব সমান হবে। এবার দেখি তো ঠিক আছে নাকি। আরো কি বেশি মনে হচ্ছে? বেশি মনে হলে আরো একটা কপি বানাই, কপি বানাই আবার সিলেক্ট করবো সবগুলো, আবার হরিজন্টাল ডিস্ট্রিবিউট করবো, তাহলে গ্যাপ গুলো আর একটু কমে যাবে। গ্যাপ গুলো কমে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে যত আমি বেশি লাইন নিচ্ছি তত গ্যাপ কমতেছে। আপনার যদি মনে হয় যে না আরো লাইন দরকার, আরো নেন, একটা নিলাম, আরো দুইটা নিলাম। এই সবগুলো একসাথে সিলেক্টেড, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। প্রত্যেকটা লাইনের গ্যাপ সমান, প্রত্যেকটা লাইনের থেকে সমান দূরত্ব অবস্থিত। বুঝছেন? বুঝতে পারছেন সবাই? তো কাজ আমরা যেহেতু সোজা ভাবে করবো, খুব একটা পেঁচাবো না। এটা নিলাম, নেয়ার পর যে আমরা ডিস্ট্রিবিউট করা শেষ, এই অ্যালাইন পর্যন্ত আমরা সবগুলোকে একসাথে রাখবো। ঠিক আছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে নিলাম, তাহলে প্রত্যেকটা গ্যাপ কি হচ্ছে, সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পর আমরা এখন এই কর্নারের দুইটা ডিলিট করব। রাকিবুল ইসলাম ভাই, কোনো কিছু বলবেন? এইটার আমার দরকার নাই, এইটার দরকার নাই।
এই দুটো আমরা নিয়েছিলাম জাস্ট অ্যালাইনমেন্ট করার জন্য, যেন আমাদের প্রত্যেকটা থেকে গ্যাপ সমান থাকে, এই দুটোকে মেজারমেন্টের জন্য আমরা ওই দুটো নিয়েছিলাম, দরকার নেই আমাদের দুটো। এখন যে কোনো একটা নিয়ে আসি, এটাকে আমরা একটু টার্ন করি, টার্ন করলাম, টার্ন করার পর আমরা এটাকে এখন প্লেস করবো এখানে। আমরা এখানে প্রেস করছি, আমরা একটা দিয়েই বাকি কাজগুলো যেহেতু কমপ্লিট করবো বলছি। তো কোথায় যাও, ঠিক আছে, এটা আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। আর নিচে এখানে যেহেতু কাটবো আমরা, আরো একটা আছে, এটাকে আমরা একটু ধরে রোটেট করবো। এই 2 মিনিট আমি একটু সময় নেবো আপনার কাছ থেকে। তারপর আমরা এটা নিলাম এখানে, আর এটাকে আমরা জাস্ট শিফট ধরে ঘুরাবো, তাহলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট করবে, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি রোটেট করলো, শিফট প্রেস করে রোটেট করলে এটাকে আমরা প্লেস করব কোথায়, এই একেবারে লাইন বরাবর। জাস্ট টান দিয়ে নিয়ে আসবেন, এখানে দেখবেন যখন গাইড শো করতেছে, স্মার্ট গাইড যখন শো করবে যেন আমার এখান থেকে এটা কাটিং হয়ে যায়। এখন আমি পুরোটাই সিলেক্ট করলাম। আমি কেন একটাতে কাজ করতেছি, বাকিগুলোতে কেন নিলাম না, আমি তো নিতে পারতাম, কারণ আমি আমার যেহেতু রেশিও সমান প্রত্যেকটার, একটাকে নিয়ে আমি বারবার পেস্ট করতে পারবো। সো আমি এখান থেকে আমার প্রত্যেকটা দূরত্বও সমান, কোনোতে এখানেও আমার কোনো ঝামেলা হবে না। এই জন্য আমি একটাতে কাজ করে নিয়ে বাকিগুলো কপি পেস্ট করবো, যাতে আমার কাজটা কম হয়ে যাবে। তো আমরা একটু স্টেপ বিল্ডার টুল নিয়ে আমি মাইনাস করা শুরু করি। এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, নিচে এটা মাইনাস করব, এই পাশ মাইনাস করব, এই পাশ মাইনাস করব। এখন দেখেন এখানে কিছু অপশন আছে যে ভিতরে এগুলো কিন্তু মাইনাস করতে হবে আপনার, এগুলোতে কিন্তু অবজেক্ট তৈরি হয়, ঠিক আছে। এই ভিতরের অংশগুলো প্রত্যেকটা তো অবজেক্ট তৈরি হবে, এক্সট্রা অবজেক্ট, আপনার এগুলো মাইনাস করে নিতে হবে। কারণ নিচেটা আমি যখন কাটছি না, তখন এখানে তো একটা লাইন থেকে গেছে আমার, ঠিক আছে। এই জন্য আমার এখানে এক্সট্রা অবজেক্ট তৈরি হবে, এগুলো আগে মাইনাস করে নিলাম, এখন যেন আমার না থাকে। আমার কোনো এক্সট্রা অবজেক্ট নাই আর, কন্ট্রোল ওই যে দেখে নেব, নাই, ঠিক আছে। এইটা আমি এরকম ভাবে নিলাম, এভাবে নিলাম। এখন আমি এটাকে জাস্ট পেস্ট করি, গ্রুপ করে নেব আমি এটা পুরোটাই যেটা আছে, আমি এটাকে গ্রুপ করে নিলাম, গ্রুপ, তারপর টান দিয়ে বসাইলাম এখানে। দেখেন অল্টার শিফট ধরে টান দিবেন, একেবারে পারফেক্টলি সেভড হবে। এবার কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, বসে গেছে। বাট এখানে দেখেন এই দুটো উল্টা হয়ে আছে, তো রিফ্লেক্ট করে নেব আমরা, নো প্রবলেম। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট 90 ডিগ্রি ভার্টিক্যাল, রিভিউ করলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। আমি ওকে করে দিলাম, এটাও একইভাবে করে দেব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এখন যেটা কাজ করব আমরা, যেহেতু গ্রুপ করা আছে, আমি যদি এভাবে টান দিই দেখেন সুন্দরভাবে চলে আসতেছে আমার যেটুকু দরকার সেটুকুটাই। বাট একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে এই কর্নারে আমার রেশিও কি এখানে সমান সমান আছে, এখানে যতটুকু এখানেও ততটুকু। বাট এটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে কমে গেছে, এখানে বেড়ে গেছে। এই কাজটা আমি করবো না এখানে। এখানে যেটা করব, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পর এই যে উপরের 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টকে সিলেক্ট করব একবারে। সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা পয়েন্ট ধরে টান দেন, শিফট ধরে যে কোনো একটা পয়েন্ট ধরে টান দিবেন, আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন। মানে এই 5টা পয়েন্ট কিভাবে একসাথে সিলেক্ট করলেন? আচ্ছা দেখাচ্ছি, এই যে 5টা পয়েন্ট আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, উপর থেকে টান দেওয়া শুরু করলাম 5টা পয়েন্ট পর্যন্ত। এভাবেও আসতে পারেন, কেউ যদি মনে করেন যে এইভাবে যাব না, তাহলে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এই যে একটা ক্লিক, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট একটা করে ক্লিক করতে হবে আপনাকে, 5টা 6টা 7টা যাই থাক না কেন। তারপর আপনি এখানে টান দিবেন, ঠিক আছে, শিফট ধরে টান দিবেন, তাহলে সুবিধা হবে কি,
এখন আমি মুভ করবো এটাকে, ধরে মুভ করবো। এখানে আমি একটু ঝামেলা করে রাখছি, এই জন্য এখানে এক্সট্রা একটা পয়েন্ট দিয়ে আমি ক্লিক করে রাখছি, আর না হলে কোনো অংশ মিসিং করছি। তো সিপ ধরে টান দিতে পারবেন, এইভাবেও টান দিতে পারবেন একটা করে। দেখি একটু টান দিয়ে কি অবস্থা দাঁড়াই। আমার ডিজায়ার শেপ যতটুকুটা আমি ততটুকুটা নিয়ে ফেললাম, এখানেও একইভাবে নিয়ে ফেলবো। একটু উপরে উঠতো এটা। আমার নিচে যেহেতু লকড আছে, আমার কোনো প্রবলেম করবে না। এটা আবার বেশি উপরে উঠে আছে, এটাকে আবার ছোট করতে হবে। এই যে সবগুলো একসাথে সিলেক্টেড, এটাকে ছোট করে সিলেক্ট। আমি যেটা নিলাম, আমি কালার গুলো চেঞ্জ করতে পারি, তো কালার গুলো চেঞ্জ করবো। আর আরেকটা অপশন দেখাই দিই, যেগুলো আগের ব্যাচ থেকে দেখানো হয়েছিল না, আপনাদেরকে একটু দেখাই। এটাকে আমি একটু মানে আরেকটু ভালোভাবে ডিজাইন করার ট্রাই করি, যে সুন্দরভাবে ডিজাইন করলে কি হচ্ছে। এখানে তো আমার গ্রুপ করা আছে দুইটা আলাদা আলাদা, ঠিক আছে না? এটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, আমি আলাদা করে নিলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই এত কষ্ট করে আলাদা করলেন, তাহলে এখানে নেওয়ার কি দরকার? আমি যেন মাপটা সঠিক থাকে, আমি সঠিকভাবে নিতে পারি, আমি নিচ্ছি জাস্ট, ঠিক আছে? এটার জন্য এটা ইউজ করছি। কিংবা আমার অন্য একটা প্ল্যান ছিল যে এখানে এটাকে রিপ্লেস করে সুন্দর করে এখানে ডিজাইনটা কমপ্লিট করব, বাট এটার থেকে হয়তো বা আমরা একটু যদি আর একটু সুন্দরভাবে ডিজাইন করতে চাই, আর একটু সুন্দরভাবে দেখতে চাই, তো অন্য একটা টুলস ব্যবহার করলে আমাদের আর একটু বেশি ভালো দেখাবে। আমরা সেই কাজটা এখন একটু করব। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে এটা একটা প্রবলেম বলতে পারেন, যে অনেকের প্রবলেমটা হবে। আর সেই জন্য আর একটু বলা, যে আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে করতে মাঝে মাঝে এখানে একটা টুলস আছে, পার্সপেক্টিভ গ্রিড টুল। যারা আগের ব্যাচে আছেন তারা এখন পর্যন্ত হয়তো এই কাজটা দেখানো হয়নি, তো যাই হোক আপনাদেরকে একটু দেখাই। পার্সপেক্টিভ গ্রিড টুল, আমাদের এরকম একটা গ্রিড অপশন আমরা ক্লিক করে মাঝে মাঝে ক্লিক করে ফেলতে পারি। চলে আসার পর এটা মুভ করা যায় না অনেক সময়, এটা লক যদি থাকে, এটা যদি লক থাকে মানে পার্সপেক্টিভ গ্রিডটা, তখন এটা মুভও হয় না, কিছু হয় না, নড়েও না চড়েও না। কি ব্যাপার, মানে আমরা হতাশ হয়ে যাই যে কি করবো আসলে, বুঝতে উঠতে পারি না। অনেক সময় এটা প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়। হয়ে যাবে, আপনার হয়তো বা অন্য একটা টুল সেভ বিল্ডার টুল সিলেক্ট করতে গিয়ে আপনার হয়তো পার্সপেক্টিভ গ্রিড সিলেক্ট করে ফেলতেছেন। এখন এটা কিভাবে হাইড করবেন, এটা অনেক সময় তৈরি হয়ে যায় ক্রাইটেরিয়া। তো যাই হোক, আমরা ভিউয়ে যাব, ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিড আমি এখানে খুঁজবো। পার্সপেক্টিভ গ্রিড কোথায় আছে? এই যে নিচে আছে পার্সপেক্টিভ গ্রিড, এখান থেকে হাইড গাইড আছে, যদি হাইড করে দেন তাহলে ওটা চলে যাবে। আবার হাইড না করলে এটা চলে আসবে আবার, ঠিক আছে? শো করলে আবার চলে আসবে পার্সপেক্টিভ গ্রিড, শো গ্রিড চলে আসছে আবার। আর এখানে যে পয়েন্ট গুলো আছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে। এবং এখানে দেখেন কালার গুলো দেখেন, এখানে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছি আমরা, এখানে ব্লু কালার, আর নিচে দেখতে পাচ্ছি আমরা গ্রিন কালার, তিনটা কালার দেখতে পাচ্ছি। এই পয়েন্ট গুলো দিয়ে আমরা এই স্লাইডার গুলোকে কম বেশি করতে পারবো, জাস্ট মুভ করতে পারবো আমরা এটাকে। আর এটার সাহায্যে আমরা মুভ করে এ পাশে নিয়ে আসবো বা কোন পাশে নিয়ে যাবো সেটা নিতে পারি, ঠিক আছে? কম বেশি করে আমরা নিতে পারবো। আমার যেমন ছিল তেমনই থাক। তারপর উপর নিচে নেওয়া যাবে, গ্রেড কম বেশি। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো আপনি এটাকে মুভ করতে পারবেন প্রত্যেকটা স্লাইডার দিয়ে। আবার এখানে দেখেন ছোট্ট একটা স্লাইডার চলে আসছে পার্সপেক্টিভ গ্রিড টুলের সাথে। এইটা হচ্ছে আমার তিনটা ফেস দেখতে পাচ্ছি আমি, একটা এখানে ব্লু কালার ফেস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা ফেস গুলো চেঞ্জ হবে। জাস্ট একটা অরেঞ্জ কালার ফেস, এন্ড নিচে আমাদের আছে গ্রিন কালার ফেস, ঠিক আছে? আমাদের এই তিনটা ফেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এটা
বসাবো কিভাবে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আমরা এটাকে সিলেক্ট করলাম, টান দিলাম, বসাইলাম। তো কিভাবে বসাবো, তো আমরা একটু বসায় দেখি যে বসানো যায় কিনা। এখানে এখানে পার্সপেক্টিভ গ্রিড টুল একটু ধরে রাখবেন, তাহলে পার্সপেক্টিভ সিলেকশন টুল পাবেন। ঠিক আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল। পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে আপনি যে অংশটা সিলেক্ট করবেন সেইটা, এই যে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে এটা নিয়ে আসলাম, এখানে এটা বসাই দিলাম আমার ইচ্ছা মতো করে। অটোমেটিক্যালি এটা আমার বাঁকা হয়ে গেছে। আমি এটাকে এখন একটু বড় করি। ঠিক আছে, আমি এটা এভাবে নিলাম। আমরা কি শিফট কি চাপ দিয়ে ধরে বড় করবো এই জায়গায়? না, এমনি কাজ করতেছি। শিফট চাপ ধরে সিলেকশন সময়, শুধুমাত্র, আর কিছু নেই। বুঝতে পারছি। তারপর আমরা গ্রিড ডাটা নিয়ে ফেলছি। আমরা হাইট গাইড করে দেখি একটু কি অবস্থা দাঁড়ায় আমাদের। ঠিক আছে, হাইট গাইড, কন্ট্রোল শিফট আই প্রেস করলে হাইট গাইড হয়ে যাবে। কিন্তু দেখেন আমার এটা অলরেডি বাঁকা হয়ে গেছে। আমি একটু আনলক করি, এই উপরের অংশটা আমি এখান থেকে সরাই ফেলি। অলরেডি বাঁকা হয়ে গেছে, বুঝছে না? আমরা এখন এই ডান পাশেরটা একটু বসাই দেখি কি অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিলাম, আবার আসলো। এই যে আমরা এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল, তো আমরা কোন অংশ সিলেক্ট করবো, এবার অরেঞ্জ কালারের উপর প্লেস করব। অরেঞ্জটা সিলেক্ট করে নিলাম উপরে থেকে, স্লাইডার থেকে অরেঞ্জ সিলেক্ট করার পর শিফট ধরে এটা সিলেক্টেড, তারপর এটাকে নিয়ে এসে বসাই দেন এখানে, এটা প্লেস হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, ও আমার ওইটাও সিলেক্টেড ছিল একসাথে, আমার এটা একসাথে সিলেক্টেড ছিল, এই জন্য আমার প্রবলেমটা করতেছে। আমি এটা লক করে রেখে দিলাম। ঠিক আছে, পার্সপেক্টিভ সিলেকশন নিলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে নিয়ে এসে এখানে প্লেস করে দেব। তারপর কর্নার ধরে আমি একটু বড় করতেছি, বড় করে নিলাম। ঠিক আছে, এখন আমি গাইডটা হাইড করে দেখি কি অবস্থা দাঁড়ায়। কন্ট্রোল শিফট আই, আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখানে। যদি আমি নিচেও দিতে চাই, গাইডগুলো লাইনগুলো নিচে দিতে চাই, তাহলে আমি নিচের জন্য লাইন তৈরি করে নিতে পারি, বা সেম লাইনটাই আমি এখানে এই যে লাইনগুলো তৈরি করছি এগুলোকে নিচে ইনকর্পোরেট করতে পারবো, সুন্দরভাবে বসাই দিতে পারবো। অথবা শুধুমাত্র এইটুকুটা রেখেই আমি এটা ডিজাইনটা তৈরি করতে পারি। এক্সপ্যান্ড করে বাকিটা কেটে দিতে পারেন, তাও ওইটা কর্নার থেকে দেখাবে। প্রথমে যে অপশনটা দেখাচ্ছিল সেটা কি ফ্ল্যাট দেখাচ্ছিল, আমাদের ফ্ল্যাট ইমেজ দেখাচ্ছিল। ঠিক আছে, আর এখন কি দেখাচ্ছে, যে এই ডিজাইনটা কোনাকুনি হয়ে আছে, তাই তো? ডিজাইনটা আমাদের কোনাকুনি হয়ে আছে। ডিজাইনটা আমাদের ফ্ল্যাট মনে হচ্ছে, আমাদের ডিজাইনটা মনে হচ্ছে একটা বক্সের মতো কোনাকুনি আকারে আছে। আমরা সুন্দর করে যদি মাঝখান থেকে কেটেও দেন, মাঝখান থেকে কাটতে গেলে আপনাকে এক্সপ্যান্ড করা লাগবে প্রথমে। এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড করা হয়ে গেছে। এখন আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, একেবারে মাঝখান থেকে আমরা কেটে দিব। একটু উপরে বসাই নিলাম, পুরোটাই সিলেক্টেড। স্টেপ বিল্ডার দিয়েও কাটতে পারবেন, এমনিও কাটতে পারবেন। ঠিক আছে, আর উপরের জন্য এগুলা এই যেভাবে কেটে দিতে হবে, না হলে এক্সট্রা অবজেক্ট গুলো থেকে যাবে। সেই বিল্ডার টুলে এটা কেটে দিবেন, কারণ এক্সট্রা অবজেক্ট না হলে তৈরি হবে এখানে। ঠিক আছে, ডিভাইড করলেও আপনার কাটতে হইতো এটা। আমাদের একটা ডিজাইন রেডি এবং কর্নার ভাবে তৈরি হয়েছে। আমরা কালার গুলো চেঞ্জ করলে ওখানে দেখতে ভালো দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা পার্সপেক্টিভ গ্রিড দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন।
পুরোটাই থাক। হুম, আচ্ছা, এটাই ভালো হচ্ছে, পুরোটাই থাক। নিচে যদি কিছু বসাইতে চাই তো বসানো যাবে। এই নিচে গ্রিডের মধ্যে যদি আমরা কিছু ইনকর্পোরেট করতে চাই, যে না আমরা কোনো ফ্ল্যাট ইমেজ কিংবা এই একটা রেক্ট্যাঙ্গেল নিই ছোট করে, প্রবলেম যেহেতু করতে প্রবলেম সলিউশন করে নিই। পার্সপেক্টিভ সিলেকশন কোথায়? পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই যে নিচের অংশটা সিলেক্টেড, এটাকে নিয়ে গিয়ে সুন্দর করে আমরা এখানে প্রেস করে দিলাম। তারপর আমরা এটাকে ইচ্ছে মতো নিয়ে যেতে পারবো, আমার যেখানে যতটুকু দরকার আমি বসাই নেবো। কন্ট্রোল শিফট আইডি দেখি, এটা রেঞ্জ সেন্ড টু ব্যাক, ওটা ব্যাকে পেস্ট হবে, এটা ফ্রন্টে। ঠিক আছে, এটা আমার ব্যাকে থাক। এই যে যেটা আমি বসাইলাম এখন, এটা পেছনে থাকবে, আর উপরে কালারটা উপরে থাকবে। এই কালারটা একটু চেঞ্জ করি। এটা এক্সপান্ড না করে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি, এই জন্য এমন দেখাচ্ছে। আমি এটা এক্সপান্ড করে নিই, এক্সপান্ড করে নিলাম। এখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে কোনো প্রবলেম হবে না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা কাজ করতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে। রিভার্স গ্রেডিয়েন্ট ইউজ করলাম এবং পেছনে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড। আমাদের আর্টবোর্ডের সাইজ সেটাই নিলাম। এটা অনলি প্রথমে ব্ল্যাক দিই, চেঞ্জ করব। পিওর ব্ল্যাক নাই, এটা আমার কালার থেকে এটা পিওর ব্ল্যাক করে নেব। এখানে 32 করে আছে। পিওর ব্ল্যাক হচ্ছে RGB কালারের জন্য সবগুলো 0, এটা হচ্ছে পিওর ব্ল্যাক। এটা লগ রাখি। আর গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করি। গ্রেডিয়েন্ট কালারটা কি দেওয়া আছে আমার? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে। ঠিক আছে, তো একটু রিভার্স করে দেখি কি অবস্থা দাঁড়ায়। বেটার, ব্ল্যাকটা একটু কমাই দিই, সামথিং লাইক গ্রে। ব্ল্যাকটা ঠিক আছে, উপর দিকে উঠে লাইটটা হারাই গেছে। আমরা এইভাবে একটা রিয়েল এস্টেটের লোগো ডিজাইন করতে পারি। নিচে ফন্ট লিখে দিবেন রিয়েল এস্টেট লোগো ডিজাইন, ফন্ট দিয়ে টেক্সট টুলে যাবেন, টেক্সট টুল দিয়ে আমরা এখানে লিখতে পারি সুন্দর করে। গডফাদার ফন্ট আছে, আমরা কখনোই গডফাদার ফন্টে লিখবো না। এটা দিয়ে লিখলাম রিয়েল এস্টেট।
এই তো, না, বা কোম্পানি নাম, যেগুলো হোক, কোম্পানি নেম হোক বা রিয়েল এস্টেট হোক, যাই হোক না কেন, এটা লিখে দিবেন এখানে। আমি দেখা কয়েকটা ফন্টের নাম বলতেছি, আপনারা এগুলো লিখে নেবেন। এই ফন্ট গুলো যদি না থাকে আপনাদের কাছে, আপনারা ডাউনলোড করবেন কোথাও থেকে। কোথা থেকে ডাউনলোড করবেন আমি দেখাই দিচ্ছি সবগুলো, আর কোথা থেকে ডাউনলোড করবেন। তা এই ফন্ট একটু গোথাম ইউজ করে দেখি ইলেরনের চাইতে। ওল্ড ফন্ট অনেক সুন্দর অবশ্য। আর ফন্টকে কেউ এভাবে টান দিয়ে ছোট করবেন না, বা এভাবে টান দিয়ে ছোট করবেন না, দেখতে প্রচুর বাজে দেখায়। দেখেন কত সুন্দর ফন্ট, কত কি বাজে লাগতেছে। কিংবা উপরের দিকে টান দিয়ে অনেকে ছোট করেন, এই ধরনের অভ্যাস আপনারা ত্যাগ করবেন। যদি ছোট করেন বা বড় করেন, যাই করবেন না কেন, শিফট ধরে ছোট করবেন। দেখেন শিফট ধরে ছোট করলে কি হবে, রেশিও অনুযায়ী ছোট হবে, আপনার একটুও কম বেশি হবে না কোনো কিছু। ফন্টের যে এসপেক্ট রেশিওটা, ওটা ঠিক থাকবে। ঠিক আছে, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আপনারা ছোট করবেন। রিয়েল এস্টেট কোম্পানি লোগো, আমরা নিচে লিখবো কোম্পানি লোগো, উপরে লিখলাম রিয়েল এস্টেট, আর নিচের লাইনে লিখবো আমরা এখানে কোম্পানি লোগো। লাইট ইউজ করি, লাইট, ওয়্যার ইজ লাইট, লাইটটা বেশি লাইট হয়ে যায়, উপরেরটা মানে অনেকটা মোটা আছে, নিচেরটা আবার লাইট হয়ে গেলে বেশি খারাপ লাগবে। থাক, এটাকে এখন একটু গ্যাপ করে দিই, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করব। এই যে উপরে ক্যারেক্টার দেখা যাচ্ছে, ক্যারেক্টারে ক্লিক করবেন, অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে আসবেন। মাইক্রোফোন মাইক্রোফোনগুলো অফ করেন তো কাইন্ডলি আপনারা। রাখি বার্তারা পুরন আছেন, অন আছেন, অফ আছেন। উপরে দেখেন, এখানে আমরা একটু ক্যারেক্টার প্যানেলে যাব, অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার ওপেন করব। উইন্ডো থেকে ক্যারেক্টার খুঁজে বের করি, পেয়েছেন? নাই, নাই বলতে কিছু নাই, সবই আছে। টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার বা কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে হবে। ক্যারেক্টার থেকে আমরা জাস্ট প্রথমেরটা হচ্ছে ফন্ট সাইজ, পরেরটা হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে মানে কতটা দূরত্ব আছে সেটা, আর 3 নাম্বারটা হচ্ছে ফন্ট, এই যে আমাদের ওয়ার্ডের মাঝের লেটারগুলো আছে, লেটারগুলোর মাঝের গ্যাপ। এখানে কিছু ডিফল্ট অপশন দেওয়া আছে, যদি আমরা মাইনাসের দিকে যাই তাহলে কমবে, কনডেন্সড হবে, প্লাসের দিকে গেলে এটা এক্সপান্ড হবে। এখানে 200 পর্যন্ত দেওয়া আছে, আমি 200 যদি দিই, মোটামুটি এক্সপান্ড হয়ে গেছে। আমি এটা একটু আরো বাড়াই নিব, ঠিক আছে। এটা 200 হচ্ছে না, আমার আরো বাড়াবো আমি। রিয়েল এস্টেট কোম্পানি লোগো। এখন এইটারও কালার চেঞ্জ করি একটু, তো এটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারবো না এভাবে। এটা উপরে নিই, কন্ট্রোল জি করলাম, এটা উপরে নিলাম, আর মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। দুটো মিডিল অ্যালাইনমেন্ট করে নিব, কন্ট্রোল জি করে দিলাম।
লাইন এখন এখানে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে যাই, গ্রেডিয়েন্ট কালারটা হবে না, ঠিক আছে, অন্য কালার চলে আসছে। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য যেটা করতে হবে, প্রথমে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। হয় এক্সপ্যান্ডে গিয়ে এক্সপ্যান্ড করবেন, অথবা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। ক্রিয়েট আউটলাইন করার পর এখন গ্রেডিয়েন্ট কালার দিলে এটা গ্রেডিয়েন্ট কালার নিবে। তো গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে, দেখেন প্রত্যেকটাতে গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে। তো আমার এরকমও দরকার নেই, আমার মনে হচ্ছিল যে পুরোটাই একসাথে যেন গ্রেডিয়েন্ট কালার হয়। তো এটার উপায় হচ্ছে একটা কি, পুরো রিয়েল এস্টেটটা সিলেক্ট করলাম, এভাবেও রাখতে পারেন কেউ, খারাপ লাগবে না দেখতে। বা পুরোটাই সিলেক্ট করলেন, করে এখানে 90 ডিগ্রি করে দিলেন, তাও হবে। তারপর নিচেটা সিলেক্টেড, এটা হচ্ছে বিপরীতটা, উপরটা যত থাকবে নিচেরটা তার বিপরীত থাকবে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি ভাই, আপনাকে শুনতে প্রশ্ন পাচ্ছেন নাই সবাই? ভাই, বলেন। জি ভাই, শুনতে পাচ্ছি। ও, তো একটু রেসপন্স করবেন, আমি তো ভাবছি মিট কেটে গেল কিনা বা নেট হ্যাং হইলো কিনা। সম্পূর্ণটা কি বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝেছি। সারা পুরা শেষ সময় কারেন্ট চলে গেছে, আবার আইছে। কারেন্ট গেলে তো কিছু করার নাই। এই আবার আইছে। কি যাওয়ার দরকার ছিল 1 মিনিট। আচ্ছা, এখন যদি কারো এখান থেকে কোনো কোশ্চিন থাকে তো আপনারা কোশ্চিন করতে পারেন। একজন লিখে দিচ্ছেন, ফোন ডাউনলোডটা দেখাই দিবেন। আচ্ছা, ফোন ডাউনলোডটা দেখাই দিচ্ছি আমি। এখানে মিউট করতে পারতেছি না তো। তো ফন্ট ডাউনলোড করার জন্য আমরা যেসব সাইটে যাব সেগুলো হচ্ছে, আমি একটা একটা ওপেন করতেছি, দেখেন। এখান থেকে প্রথমে হচ্ছে dafont.com, ঠিক আছে, dafont.com, এটা হচ্ছে একটা ওয়েবসাইট ফন্ট ডাউনলোড করার জন্য। একটা হচ্ছে on01fonts.com, সবগুলোতে ফন্ট পাওয়া যায়। তারপর ফন্ট স্পেস and always font, আপাতত আপনারা এই 4টা সাইট ইউজ করবেন। ফন্ট স্পেস প্রত্যেকটা সাইটেই
সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, অল বেস্ট ফন্ট। প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো ফন্ট আপলোড হচ্ছেই। আপনারা ইচ্ছে মতো ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন সেগুলো নিয়ে। এই ফন্ট অনেক সুন্দর, এমব্লেম লোগো বানানোর জন্য লেজেন্ডারি। আমি লিঙ্ক গুলো দিয়ে দিই। এখন কিভাবে ডাউনলোড করবেন, হ্যাঁ ডাউনলোড কিভাবে করবেন, সে অল বেস্ট ফন্ট থেকে, অল বেস্ট ফন্ট থেকে আমার মনে হলো এই ফন্টটা সুন্দর, ঠিক আছে, কিংবা এই ফন্টটা খুব সুন্দর, কিংবা আমরা এখানে ফন্টের নাম লিখবো, লিখে সার্চ করব। আপনারা ফন্ট ইউজ করবেন গথাম, ঠিক আছে, গথাম ইউজ করবেন, সার্চ করি। লোগো ডিজাইনের জন্য, বিজনেস কার্ড ডিজাইনের জন্য আপনারা যে ফন্টগুলো ইউজ করবেন সেগুলোর নাম আমি একটা একটা করে বলতেছি, আপনারা লিখে নেন, খাতায় খাতায় লিখে নেন সবাই। লিখেন গথাম। শুনতে পাচ্ছেন কি কেউ? জি শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। গথাম লিখছেন? গথাম, এই যে বানানো হচ্ছে এটা। তারপরে লেখেন রোবোটো, ROBOTO। রাকিবুল ভাই মাইক্রোফোনটা অন করে অফ করিয়েন তো। বুঝি নাই আপু, কি বললেন? ভাইয়া আপনাকে বলিনি, রাকিবুল ভাইকে বলছি, ওনার মাইক্রোফোনটা অন ছিল তো শব্দ করছিল সেই জন্য। আচ্ছা আচ্ছা, গথাম হইল, তারপর রোবোটো বলছি না, এইলেরন, AILERON, AILERON, এইলেরন। তারপর নিকজা, NEXA। তো নিকজা বলছি, তারপর হচ্ছে ল্যাটো, LATO, ল্যাটো। ল্যাটো লেখা হয়েছে? তারপর লেখেন রেলওয়ে, RALEWAY। তারপর লেখেন মন্টসেরাট, MONTACRAT। MONTH MONT, মন্টসেরাট, SERAT। তারপরে লেখেন অসওয়াল্ড, OSWALD। এগুলো লেখা হয়েছে। এবার সবগুলো হচ্ছে সানস সেরিফ ফন্ট, যেগুলোর নাম বলছি আমি, কোনো সেরিফ ফন্টের নাম বলি নাই, ঠিক আছে। আপাতত যে ডিজাইন গুলো করবেন, লোগো ডিজাইন বলেন, বিজনেস কার্ড বলেন, এগুলোতে সবসময় স্যান্স সেরিফ ফন্ট ইউজ করতে হবে বা স্যান্স ফন্ট ইউজ করতে হবে, সেটাই বলা হয়েছে, এই জন্য ফন্টের নাম বলে বলছি। হ্যাঁ, আপনি যে সেদিন একটা ফন্ট ডাউনলোড করার জন্য দিলেন, ওগুলো তো ডাউনলোড করতে, ওগুলোর মধ্যে কি এই ফন্টগুলো আছে? খুঁজে দেখবেন ভাই, সবগুলো থাকতেও পারে নাও পারে। অসওয়াল্ড, নিকজা, রেলওয়ে হয়তো পাবেন, রোবোটো পাইতে পারেন, মনসেরাটো পাবেন, এইলেরন পাবেন না, তারপর গথাম পাবেন না। অলবেস্ট ফন্টে যদি আমি সার্চ করি, মর্গানাইট লিখলাম, সার্চ করলাম, হয়তোবা ওই সাইটে নাই কিন্তু এই সাইটে আছে ফন্টটা, ঠিক আছে। একই ফন্ট যে সব সাইটে থাকবে একসাথে এমনটা কিছু না, ঠিক আছে। আরো হয়তোবা অন্য কোনো জায়গায় আমি সার্চ করি, একই একই কথা লিখি, ফন্ট স্পেসে আমি সার্চ করলাম, অথবা নাও পেতে পারি।
ঠিক আছে, অথচ এখানে ফন্ট স্পেসে 72,000+ ফন্ট আছে, তার মধ্যে মর্গানাইট নাই। নাও থাকতে পারে, এটা যেহেতু প্রত্যেকটা ফন্ট যে একই সাইটে পাওয়া যাবে এমনটা না, যে কোনো সাইট থেকে আপনারা ফন্ট ডাউনলোড করে নেবেন এখান থেকে, যে ফন্টগুলো দেখতে সুন্দর হয়। সানস সেরিফ লিখে সার্চ করবেন, এখানে সার্চ করবেন, এখানে সানস সেরিফ ফন্টগুলো আসবে। এই যে প্রথমেরটা কিন্তু সেরিফ ফন্ট, সেরিফ না। যেগুলো সানস সেরিফ হচ্ছে যেগুলো কর্নার গুলো কোনো কিছু নেই, একেবারে প্লেন, আর যেগুলো কর্নারে কাটা দাগ থাকবে সেগুলো হচ্ছে সেরিফ ফন্ট। ঠিক আছে, ফন্টগুলো আসতেছে আমাদের কোনোটাই কর্নারে কাটা না, মানে কর্নারে কোনো কিছু নেই, সবগুলো কর্নার হচ্ছে আমার প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে সানস সেরিফ বা সেরিফ। এখানে অপশন আছে ডা ফন্ট, আপনারা দেখতে পাবেন সরাসরি অনেকগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেওয়া আছে এখানে। এই যে ফেন্সির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, তারপর ফরেন লুকের মধ্যে সাব ক্যাটাগরি আছে, টেকনো, বিটম্যাপ, গথিক, বেসিক, স্ক্রিপ্ট, আলাদা আলাদা প্রত্যেকটারই সাব ক্যাটাগরি আছে। এখন আপনার কোন টাইপের ফন্ট দরকার, আপনি সেই ফন্ট দরকার সেটা নিয়ে ফেলবেন। ঠিক আছে, গথামের তো অনেক কয়েকটা ক্যাটাগরি দেখতেছি। অনেক ক্যাটাগরি গোথাম লাইট, এক্সট্রা লাইট, থিন, তারপর হচ্ছে বুক, মিডিয়াম, রেগুলার, কোনটা ইউজ করবো? ব্ল্যাক, বোল্ড, সবগুলোই কাজে লাগে, সবগুলোই কাজে লাগে গোথামের। তারপর এখানে নিউ ফন্ট আছে, এখানে ক্লিক করি যদি, তবে নিউ ফন্ট গুলো চলে আসবে, যে নতুন ফন্ট গুলো আপলোড হয়েছে এখানে এই সাইটে, এই ফন্ট গুলো আসবে, আপনি সার্চ করে ওখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এই ফন্টটাও সুন্দর আছে, ডিও ভিন্টেজ, ক্রাফটার, দেখি ডাউনলোড দিলাম। ঠিক আছে, এই যে ডাউনলোড অপশন, আমরা আইডিএম দিয়ে ডাউনলোড করি, দিয়ে যে ডাউনলোডার ইউজ করেন সেই ডাউনলোডার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। এগুলো সুন্দর আছে, অ্যাস্ট্রোগ্রাফি, এখানে দেয়া থাকে যে কোন ফন্টের মধ্যে কতগুলো আছে। এখানে 2টা ফন্ট আছে এটার মধ্যে 5টা ফন্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে কতগুলো ফন্ট আছে সবগুলো দেওয়া আছে। এই যে হেভি কপার, এখানে 30টা ফন্ট আছে এর মধ্যে, এই ফন্টের মধ্যে 30টা ফন্ট আছে, অথবা লাইট, ডিপ, মানে ব্ল্যাক, বোল্ড, রেগুলার, ভাগ আছে এগুলো দিয়ে। ঠিক আছে, তারপরে ব্ল্যাক লেটার, টাইফু, সেকেন্ড পেজ থেকে আসি। টাইনি সিগনেচার ডাউনলোড করতে পারেন, তারপর আউল কিউট, এভাবে ফন্টকে সার্চ করবেন, নাম লিখবেন অথবা এমনি সার্চ করবেন, বা এখানে উপর থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনি সরাসরি হোম পেজে এসে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, আমি এই ফন্টটা দরকার, এই যে লোগোস ফন্ট আমি ডাউনলোড করে দেখি কি অবস্থা রাই। অলরেডি বার্গার কিং, ওয়েন্স, এবিসিডি লিখলে এগুলো আসবে, বুঝতে পারছেন? ডাউনলোড করে দেখি, কাজে লাগে, 100% ফ্রি। এখানে দেখবেন যে দেয়া আছে কপিরাইট আছে কি নাই, সবকিছুই দেয়া থাকে। এগুলো ডাউনলোড কি অটোমেটিক এড হবে না অ্যাড করা লাগবে আবার? অটোমেটিক এড হয়ে যাবে, না এটা হবে বলতে ইনস্টল করা লাগবে আপনার, বুঝতে পারছি। ইনস্টল না করলে তো হবে না। যে স্মার্টফোন কালার প্রো, ফেসবুক, গুগল প্লাস, যদি গুগল প্লাস বন্ধ হয়ে গেছে, অ্যান্ড্রয়েড, ইনস্টাগ্রাম, ব্লুটুথ, পিন্টারেস্ট, টুইটার, ভুলে গেছি এটা কি জানো, টামলার, না টামলার এটি, এটা টামলার, লিঙ্কডইন, এটা হচ্ছে রেডিট, এটা রেডিট, কোনটা ডাউনলোড দিলাম, এটা দিছি, এটা দিই নাই, সবগুলো ডাউনলোড দিয়ে রাখছি।
তারপরে সিরিয়াল লোগোজ, যে এবিসিডি লোগোগুলো আছে ডাউনলোড করে। এখানে আছে আইকন, বিভিন্ন আইকন গুলো, এগুলো খুব কাজে দেয়। বিভিন্ন কোম্পানির লোগো ডিজাইন সুন্দর করে দেয়া আছে। অ্যামাজন, রেডিট, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, অ্যাপল প্লাস ফেসবুক সব দেয়া আছে। এগুলো ডাউনলোড করে আপনার এবিসিডি লিখলে ওগুলো আসবে। বুঝছেন? আপনাকে নতুন করে মানে আপনি বারবার যে নামাবেন, ফন্ট ডাউনলোড করবেন বা আইকন ডাউনলোড করবেন দরকার নেই, এখান থেকে আইকন নিতে পারবেন। যাক, অনেক ফন্ট আছে, আমি পরবর্তীতে নামাবো এগুলা দেখে দেখে। তারপর আমি একটু অন্য টাইপের ফন্ট দেখাই আপনাদেরকে। যেখানে সেরিফ, সান সেরিফ, আমি একটু সান সেরিফ গুলো দেখাই আর সেরিফ গুলো দেখাই। এগুলো হচ্ছে সান সেরিফ। এই ফন্টটা অনেক সুন্দর। লেমন মিল্ক থাকতে পারে, আমি একটু দেখি ট্রাই করে আসেনি। লেমন আছে, লেমন মিল্ক ওইটা নাই, পুরোটাই। ফন্টটা অনেক সুন্দর একটা ফন্ট। কতক্ষণ যে ডাউনলোড, কি ব্যাপার, 3 এমবি ডাউনলোডের যে অবস্থা। তারপর বেবাস, বেবাস ফন্ট অনেক সুন্দর। কোকোগুস, কেভিয়ের ড্রিমস। এই আপনার ডাউনলোডারটার নাম কি এটা? এটা আইডিএম ব্যবহার করতেছি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আর এটা তো আমি আরো একটা বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্রি ডাউনলোড ম্যানেজার। ওটার নামই ফ্রি ডাউনলোড ম্যানেজার। এটা ইনস্টল করার পর ক্রোম থেকে এক্সটেনশন আছে, অ্যাড করে দিবেন। আর আইডিএম এ তো এক্সটেনশন লাগে না, এই যে আইডিএম এক্সটেনশন মধ্যে আছে। দেখি ফন্ট, দেখি আমি কয়েকটা আপনাদের দেখা দেখি ফন্ট ডাউনলোড করে নিই, দেখাইতে। স্লো, খুবই স্লো দেখাচ্ছে। কেটে দিলে আবার খুঁজে নিয়ে আসতে হবে। থাক, পরবর্তীতে আমি ডাউনলোড দিব। এখন এটা স্টার্ট করে রেখে দিই। এই ফন্টগুলো সুন্দর, এই যে ফন্টগুলো সুন্দর, কমফোর্টা, বিগ নুডল, সবগুলো ফন্টই সুন্দর। এজনিক, ফন্টটা অনেক সুন্দর লাগে, ভালো ভালো দেখা যায়। কিপকাম, ঠিক আছে। তো যে কোনো ফন্ট ডাউনলোড করবেন। আর ইনস্টল করা যদি আমি না দেখায় থাকি, তাহলে আমি একটু ইনস্টল করাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে যে কোনো ফন্ট আমার কাছে যেগুলো ডাউনলোড করা আছে আর কি, আমি সেগুলোই দেখাচ্ছি। আর আপনারা ওইটা ডাউনলোড করে নিন, যেটা দিছি আপনাদেরকে ফন্ট, সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন, ঠিক আছে। প্রথমে আনজিপ করবেন, জিপ ফাইল আছে, যে অল ফন্ট আছে, এটাকে প্রথমে আনজিপ করবেন। এখানে এক্সট্রাক্ট টু অল ফন্ট করবেন। এক্সট্রাক্ট টু অল ফন্ট করলে এখানে আপনার একটা অল ফন্ট নামে অপশন তৈরি হবে, ঠিক আছে। একটু সময় নেবে এক্সট্রাক্ট হইতে। এক্সট্রাক্ট হওয়ার পর সে এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি দ্রুত দেখাই, কারণ এতগুলো ফন্ট আমি আবার নতুন করে ইনস্টল দিব। দেখাই, যে কোনো কিছু দেখাতে তখন ফুললি দেখা শেষ করি। ঠিক আছে, আমাদের অল ফন্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব, এখানে দেখবো যে আমাদের কতগুলো ফন্ট আছে। অনেক ফন্ট আছে এখানে। ফন্ট আছে, প্রপার্টিজ থেকে দেখলে আমি দেখতে পাবো। ঠিক আছে, ফন্টগুলোকে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এটা আজকে ডাউনলোড হবে না, আমি ক্যান্সেল করে দিই।
সিলেকশন হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দিলে যে ফন্টগুলো ইনস্টল আছে আপনার কাছে একবার চাইবে যে ইনস্টল আছে, আপনি কি আবার নতুন করে করতে চান, আমি ঠিক করে দিলাম, তাহলে আপনার ওটা ইনস্টল হতেই থাকবে। ঠিক আছে, শেষ, ইনস্টল হয়েছে। এখন আপনি ইলাস্ট্রেটরের ফন্টগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? প্রথমে এক্সট্রাক্ট করে দিবেন, তারপর ইনস্টল। সবাই তো ক্লিয়ার?